Shadin Lab. Let me give you some context about Shadin Lab. Shadin Lab is a software development company. We are based in USA and currently running our operations in Bangladesh. So this is a session we actually arrange for everyone, not just freshers, also running professionals as well, so that we can give some context about career opportunities in the software industry, especially in Bangladesh and also abroad. So we are joined by Hassanur Rahman sir. So yeah, he have extensive experience in the software industry, about 15 plus years of experience. He is also the CTO of Shadin Lab, Chief Technology Officer. So hopefully this will be a fruitful session for everyone. And thank you all for joining. I will give the floor to Hassan Bhai right now. Can you hear me now? Yes, yes. Yeah, please, we can start there. Okay, great. Assalamu alaikum. Bismillah, alhamdulillah. Salatu wassalamu ala rasulillah. Thanks everyone for joining. It's my pleasure. যে আপনারা সবাই জয়েন করেছেন এবং মোস্ট প্লেজিং থিং হচ্ছে আপনারা 12, 13, 14 জন 15, 16 জন টাইমলি জয়েন করেছেন। That is very rare, but that is very, very important as well. So I'll not take much time by giving an introduction because our LinkedIn যেহেতু already share করা ছিল, আপনারা more or less already aware what I do and all that. So এখানে আর বেশি কিছু বলারও নাই যে আসলে এখানে কিছু অ্যাড করা যায়। So first of all, আমি যেটা দেখেছি আমাদের যে লিস্টটা আসছে সেখানে দেখেছি যে ম্যাক্সিমামই professionals, একটা good chunk of number students as well, but mostly actually studentদেরকে টার্গেট করেই এই সেশনটা যদিও, but definitely যারা early in the career it might help them as well. But যাদের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে 4-5 years already, I think তারা অলরেডি অনেক কিছু এই ব্যাপারগুলোতে অলরেডি তারা অলরেডি তারা জানে জিনিসটা। সো সেক্ষেত্রে ইটস অ্যাকচুয়ালি তাদের জন্য সময় নষ্ট হতে পারে। তো সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে সময়ের অনেক দাম। তো যারা অলরেডি এক্সপিরিয়েন্স আছেন তাদের জন্য এখানে খুব কিছু বেশি ভ্যালু না থাকাটা স্বাভাবিক হবে। সেই জন্য আগে আমি একটু এক্সপেকটেশনটা সেট করে নিতে চাই যাতে আপনাদের প্রেশাস টাইম সেভ হয়। 1 ঘন্টা যদি একটু বেশি ঘুমান তারপরেও এটা আপনার স্বাস্থ্যের জন্য, মনের জন্য সব দিক থেকে বেটার হবে। যদি টাইমটা অন্য কোনো জায়গায় বেটার কোনো জায়গায় ইউজ করার সুযোগ থাকে, I will request to feel free to use that in that way. Okay, so আমি যদি আমাদের সেশনটা 1.5 ঘন্টার মতো করে প্ল্যান করা হয়েছে, আমি চেষ্টা করছি এটাকে আমার পার্টটা আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিটসের মাঝখানে জিনিসটাকে প্যাকেট করে ফেলার জন্য আমার দিক থেকে। তারপর আমি চাচ্ছি একটু ইন্টারঅ্যাকশন করতে, আপনাদের দিক থেকে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেই জিনিসটা আপনাদের সঙ্গে ডিসকাস করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমার তো এই সেশনের জন্য কোনো স্ক্রিপ্ট রেডি করা নাই। সো আমার জাস্ট কিছু বুলেট পয়েন্টস আছে। সো ইন্টারঅ্যাকশনের থ্রুতে আই উইল বি এবল টু অ্যাকচুয়ালি শেয়ার মোর স্টাফ। দেখা যায় যে আমি যখন কথা বলতে থাকি কয়েকজনের সঙ্গে, তখন কথা বলতে বলতে আরো বেশ কিছু ইনসাইট বের হয়ে আসে যেটা আসলে স্ক্রিপ্টেড জিনিসে থাকে না। সো দ্যাটস ওয়াই আই উইল স্টার্ট ইন্টারঅ্যাক্টিং উইথ ইউ অল, যাতে আপনাদের ইন্ডিভিজুয়াল প্রশ্নগুলো আমি আই ক্যান ট্রাই টু অ্যাড্রেস টু সাম এক্সটেন্ট অ্যাট লিস্ট। আর এই ধরনের পাবলিক যে সেশনগুলো সাধারণত করার চেষ্টা করেছি আগে, সেখানে আমি 1-to-1 সেশন বেশি করেছি। সেক্ষেত্রে লেটস সে আমি দুটো এক্সপেরিমেন্ট করেছি আগে, যে ইংলিশ স্পিকিং উইথ 1-to-1, আমার ইংলিশটাকে একটু বেটার করার জন্য আরেকজনকে যদি আমি আমরা যতটুকুই যতটুকুই জানি সেটা যদি এক্সচেঞ্জ করি তাহলে কিছু নলেজ বাড়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে সেটা একবার প্র্যাকটিস করেছি। সো দেখেছি যে অপরিচিত অনেকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। আবার another time try to discuss about career 1-to-1 as well. এক একজনের সঙ্গে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কথা বলার চেষ্টা করেছি to understand and to try to help or try to share my knowledge. I should not mention help, but আমার ওপিনিয়নটা শেয়ার করার চেষ্টা করেছি।
if it helps somehow. Okay, so আমি একটু হোয়াটসঅ্যাপটা অফ করে নিই। Now let me share my screen if I can. Yeah. ফুয়াদ ছাড়া অন্যরা যদি একটু কাইন্ডলি একটু শেয়ার করেন যে আপনারা কি শুনতে পাচ্ছেন প্রপারলি? হ্যাঁ, প্রপারলি শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার। পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই সেশনটা কেন করছি মোস্টলি এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এটাই মেন রিজন। আই এম নট অ্যান এক্সপার্ট, আই এম নট ক্লেমিং দ্যাট আই এম এক্সপার্ট অন এনিথিং অ্যাট অল, বাট যেটা হয় যখন মানুষ একটা টাইম স্পেন্ড করে তখন এই টাইম স্পেন্ডে তার একটা এক্সপিরিয়েন্স হয়, ওইটা আবার কেউ ডিনাই করতে পারে না। ইউ মাইট নট হ্যাভ অ্যান এক্সপার্টাইজ অন ওয়ান থিং, বাট আপনি একটা টাইম স্পেন্ড করেছেন একটা জায়গায় দাঁড়িয়ে থেকে, ধরেন এটা যে কোনো একটা রাস্তার মোড়ে আপনি 2 ঘন্টা দাঁড়িয়েছিলেন, তো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার তো একটা এক্সপিরিয়েন্স আপনার হয়েছে, ইউ ক্যানট ডিনাই ইট, এবং নোবডি ক্যান অ্যাকচুয়ালি টেক অ্যাওয়ে দ্যাট এক্সপিরিয়েন্স ফ্রম ইউ অ্যাজ ওয়েল। সো ওইটা আপনি ক্লেম করেন না করেন, ইউ হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, রাইট? সো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ। আমি যেহেতু ক্যারিয়ারে এখানে 2007 থেকে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু, সো 15 ইয়ার্স প্লাস। সেই ক্ষেত্রে আমি 15 ইয়ার্সে যা দেখেছি, এবং যেটা হতো কি প্রতি বছরই প্রতি ধাপেই যেটা হতো যে মনে হতো যে ঠিক আছে, আমি যদি এটা একটু আগে জানতাম, আমি যদি এটা স্টুডেন্ট অবস্থায় জানতাম, আমি যদি এটা মানে যখনই একটা স্টেপের পার হয়ে অন্য আরেকটা যাচ্ছি বা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করছি, তখন মনে হতো এটা যদি আগে থেকে জানতাম, রাইট? এটা অনেক ক্ষেত্রে আমাদেরও হয়তো হয়। তো সেই জন্য সেই একটা বলতে পারেন তাড়না বলতে পারেন, একটা গাট গিল্টি ফিলিং বলতে পারেন, একটা মনে হচ্ছে যে এই জিনিসটা শেয়ার করা প্রয়োজন, এই জিনিসগুলো শেয়ার করা প্রয়োজন টাইম টু টাইম। যে জন্য রিসেন্টলি না, ঠিক এখন মনে বছরখানেক হয়ে গেছে, একটা ভার্সিটিতেও কাইন্ড অফ সিমিলার স্টাফ শেয়ার করার চেষ্টা করছি। সো এইটা থেকে আসলে শেয়ার করার এই উদ্যোগটা নেয়া, যেটা আমরা একটু রেগুলার বেসিসে করার চেষ্টা করব। সো আমার 15 ইয়ার্স এই এক্সপিরিয়েন্সটা যে আসলে আহামরি কিছু তা না, বাট হোয়াট এভার আই হ্যাভ সিন, এবং ওখান থেকে যে এক্সপিরিয়েন্সের থেকে যে জিনিসটা শিখেছি, এটা আমি যদি এটা শেয়ার করার চেষ্টা করাটাই উদ্দেশ্য। এখন এটা আমাদের একজনও যদি নিতে পারে একটা পয়েন্টও, দ্যাট ইজ মোর দেন 100% সাকসেসফুল। আমি বলবো আমাদের এই চেষ্টা। কেউ যদি নিতে নাও পারে, তারপরও আমার দিক থেকে আমার চেষ্টাটা 100% থাকবে, সেটা আমি বলবো যে আমার এই চেষ্টাটাই করাটাই ছিল উদ্দেশ্য। এরপরে যে যতটুকু গ্র্যাব করতে পারি আমরা, বা নট নেসেসারিলি আসলে এটা সবার কাজেও লাগবে। যাদের সঙ্গে লাইফের কোনো একটা পার্টে আমার কোনো একটা এক্সপিরিয়েন্সের যদি মিলে যায়, বা ধরেন আমি এখন যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো 2-4টা জায়গায়, সেটা যদি আপনাদের লাইফ চলার পথে কোথাও একটা ম্যাচ খুঁজে পান, তখন এই জিনিসটা স্ট্রাইক ব্যাক করতেও পারে। আচ্ছা, এরকম কিছু একটা শুনেছিলাম, তাহলে এটা হয়তো এইভাবে করা যেতে পারে। আবার হ্যাভিং সেড দিস, নট নেসেসারিলি আমি যে এক্সপিরিয়েন্সটা বলবো যেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে সেই একই অ্যাপ্লিকেশন যে আপনার বেলায় প্রয়োগ করলে একই রেজাল্ট হবে, নট নেসেসারিলি, বাট স্টিল ট্রাইং টু শেয়ার ইট ইফ ইট হেল্পস এনিবডি এনিহাউ, দ্যাট উইল বি মাই প্লেজার। সো দ্যাট ইজ দি আগে আর কি আমি একটু জিনিসটাকে হ্যান্ডস আপ করে রাখলাম। আই এম নট এক্সপার্ট অন এনিথিং, আই এম জাস্ট ট্রাইং টু শেয়ার হোয়াট আই হ্যাভ লার্নড ফ্রম মাই স্মল এক্সপেরিয়েন্স। ওকে, আচ্ছা, সো আগে যেটা বলেছি, এই সেশনটা আসলে কাদের জন্য? সেশনটা মোস্টলি স্টুডেন্টদের কে টার্গেট করে করা, ফ্রেশ গ্রাজুয়েটস, তাদের জন্য মোস্টলি হেল্প করবে। আর যে জিনিসটা আসলে খুব বেশি এখন ফ্রিকুয়েন্টলি আমরা এক্সপিরিয়েন্স করি, যে যখন কোনো রিক্রুটমেন্টে যাচ্ছি, কোনো একটা ভাইভাতে যাচ্ছি, বসতেছি, কারোর সঙ্গে কথা বলতেছি, তো I can see যে I can see the gap, okay? এবং gap is not very small actually, it's very very big, এবং that is kind of frustrating. এবং আমি আমার সময়টার সঙ্গে কম্পেয়ার করতে পারি, ওই সময় আমিও more or less ওরকমই ছিলাম, কিন্তু তখন তো সুযোগ ছিল না, বা হয়তো অনেক জায়গায় শেয়ার হয়েছে কিন্তু আমি ওইটার কাছাকাছি ছিলাম না, বা আমি কোনো কারণে জিনিসটা জানতে পারিনি, সেই জন্য হয়তো আমার সময় লেগেছে আরো জিনিসগুলো বুঝতে। So as I have the opportunity, why don't I take it to share with everybody else? So that's why. Okay.
আর স্টুডেন্ট বয়সটাতে কি হয়, আমরা ওই সময় ভুলগুলো করি। সো অনেক সময় ভুলগুলো অ্যাকচুয়ালি গোল্ডেন মিস্টেক্স হয়ে যে ওই সময়টা ভুল করারই টাইম। ওকে, ফ্রেশ গ্রাজুয়েটস যখন হয়ে যাচ্ছি তখন আসলে ভুল করার টাইমটা একটু, ভুল করার সুযোগটা আমাদের কম থাকে বা কম করা উচিত। কিন্তু স্টিল যে যত আর্লি স্টেজে আছে তার ভুল করার অধিকার তত বেশি। সো কখনো কখনো ভুলগুলো অনেক গ্রেট মিস্টেক্স, হ্যাঁ, এবং ওই বড় বড় মিস্টেক্স, এক্সপেরিমেন্টস, চ্যালেঞ্জেস, রিস্ক নেওয়া থেকে অনেক ধরনের রিভলিউশনের জিনিসপত্র আবিষ্কার হয়ে যাচ্ছে, আইডিয়া চলে আসছে, প্রোডাক্ট চলে আসছে, রাইট? সো ওই সময় মিস্টেক গুলো হয়। সো সেই জন্য ওই সময়টা আবার অনেকের কি হয় যে ধরেন ওই সময় যে মিস্টেকটা কেউ করে, ক্যারিয়ার চুজ করতে ভুল করা বা কোনো একটা রং ডিরেকশনে চলে যাওয়া বা ইন্টারেস্টকে ফলো না করে অন্য কোনো একটা শর্ট টার্ম বেনিফিটকে ফলো করে ক্যারিয়ারটাকে মুভ করে নিয়ে যাওয়ার পরে রিয়েলাইজ করা যাচ্ছে আমার তো ভুল হয়ে গেছে, কিন্তু অলরেডি আমি ডাউন একটা পথ অতিক্রম করে ফেলছি, এখন আর আমি জিরো থেকে শুরু করতে পারতেছি না। তখন কি অনেক সময় এই জিনিসটা টিল ডেথ টেনে নিয়ে যেতে হয় ওই ভুলটা। সো সেজন্য এই সময় যদি কিছু রিস্ক বলি বা একটা ডিরেকশন যেটাই আমরা নিই না কেন, এটা যদি একটু মেজার্ড হয়, এটা যদি ক্যালকুলেটিভ হয়, that might save maybe some years, some months, some days, whatever it can save. Okay, acha, so this is it. So next what? Click করতে হচ্ছে, why not this? Okay, right. So এখন ফার্স্টে যদি এখন আমরা মার্কেটের জন্য কিভাবে প্রিপেয়ার হব, স্টুডেন্টরা বা ফ্রেশ গ্রাজুয়েটস বলি বা স্টুডেন্ট, আমি সবাইকে একই গ্রুপে ফেলতেছি, মার্কেটের জন্য কিভাবে প্রিপেয়ার হব? সো স্টেইং কিউরিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমাদের একটু কিউরিয়াস থাকতে হবে যে কোন জিনিসটা কেন হয় এবং কিভাবে হয়, হলে কি হয়, না হলে কি হয়। সো উই হ্যাভ টু স্টে কিউরিয়াস, অনেকটা কিডসদের মতো। ওকে, বাচ্চাদের দেখবেন প্রশ্ন শেষ হয় না, বিকজ তাদের যেহেতু নলেজের স্বল্পতা থাকে, বাট তাদের কিউরিয়াস থাকে আনলিমিটেড। ওকে, যাদের নলেজ অনেক বেশি তাদের হয়তো কিউরিয়াসিটি কমে যায় আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু তাদের প্রথম দিকে নলেজ কম, বাট কিউরিয়াসিটি ইজ ভেরি বিগ। সো তাদের অনেক কিউরিয়াসিটি থাকে, তারা অনেক প্রশ্ন করে এবং অনেক বিরক্তিকর প্রশ্ন হয়, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি a quality that we need to also practice to some extent, not like a kid definitely, but ওই কিউরিয়াসিটিটা থাকা প্রয়োজন। কিউরিয়াসিটিটা আসলে প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজন। এখন আমরা যে সাবজেক্টটা পড়ছি, কিউরিয়াসিটি আসলে কি দিবে আপনাকে? ইট উইল হেল্প ইউ টু গো ডিপার টু এনি টপিক। ওকে, সো সেই জিনিসটা আপনাকে অনেক বেশি একটা জিনিসের ডিপে নিতে হেল্প করবে যখন কিউরিয়াসিটিটা থাকবে। এবং কিউরিয়াসিটিটা আপনার যখন সব ব্যাপারে কিউরিয়াসিটি থাকবে, তখন আপনি মোটামুটি ওভারঅল আশেপাশে জিনিসগুলো সম্বন্ধে ধারণা রাখতে শুরু করবেন। সো কিউরিয়াসিটি ফার্স্টে আপনাকে দিবে আসলে সব ব্যাপারে ধারণা। তারপর আপনি এখানে যেই সাবজেক্টগুলোতে, টপিকগুলোতে ধারণা পেলেন, সেই ধারণাগুলোর মাঝখানে আপনার যেগুলো আপনাকে ইন্টারেস্টিং ফিল করাবে, সেগুলোর একটু ইনডেপথে যাওয়া, সেগুলোর ইনডেপথে গিয়ে সেইটার কয়েকটা জিনিসের কোর একেবারে ধাতস্থ করে ফেলার চেষ্টা করা। সো আমরা তো একটা টার্ম জানি। সো জিনিসটা অনেকটা এরকম যে আমরা যেটা জানি যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সো আমাদের এটাকে ঘুরিয়ে ফেলতে হবে। হোয়াট উই হ্যাভ টু ডু ইজ যে উই হ্যাভ টু জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ ওয়ান। ব্যাপারটা এইরকম। সো একটা দুটা বিষয়ে উই নিড টু বি এ মাস্টার ফর শিওর, বাট দ্যাট ইজ নট এনাফ। You have to, in this current age, and also অবশ্যই এখন থেকে সামনের দিকে সবসময় সবগুলো ব্যাপারে এক্সপার্ট হওয়ার প্রয়োজন হবে না, কিন্তু কয়েকটা বিষয়ে কানেক্টেড কয়েকটা বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য ইনডেপথ জানাটা খুব জরুরি হবে। আনুষঙ্গিক বিষয়গুলো সম্বন্ধে ধারণা রাখাটাও খুবই জরুরি হবে, ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে। আদারওয়াইজ এমন হতে পারে যে এটাতে এমন হবেই যদি আপনার সব সম্বন্ধে কম বেশি ধারণা থাকে, কিন্তু কোর একটা ব্যাপারে কোন একটা সাবজেক্টে কোর নলেজ না থাকে, তাহলে এটা যেমন আপনাকে বিপদে ফেলবে। এটা আপনি সামনে যাই করেন না কেন, ব্যবসা হোক অথবা চাকরি। আবার আপনি একটা ব্যাপারে কোর বিষয়ে জানেন কিন্তু আনুষঙ্গিক বিষয়ে জানেন না, তাতেও আপনার বিপদে পড়ার সম্ভাবনা থাকে।
সেই জন্য এই দুটো জিনিসকে মাথায় রেখে করা। এখন কথা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে আমরা মাস্টার অফ অল ট্রেড হইতে গিয়ে আবার যাতে মাস্টার অফ নান এটা যাতে আবার না থাকে। সো উই হ্যাভ টু ব্যালেন্স ইট। ওকে, উই হ্যাভ টু স্টে কিউরিয়াস, বাট আমরা জানবো যে এই দুইটাতে আমাকে আগে মাস্টার হতে হবে, তারপর বাকিগুলো সম্বন্ধে আমি আস্তে আস্তে জানা শুরু করবো। এবং এখানে আপনি যখন জানতে শুরু করবেন এবং জানার যে প্রসেস এবং আইডিয়া নেওয়ার কিউরিয়াসিটির যে প্রসেসটা, এটার মধ্যে উই হ্যাভ টু স্টে গ্রেটফুল অ্যান্ড হাম্বল। সো আমাদের হয়তো অনেক অতৃপ্তি আছে লাইফে, আমাদের অনেক না পাওয়া কষ্ট আছে, দুনিয়ার সবার আছে। দুনিয়ার সবচেয়ে ধনী যে ব্যক্তি এরকম 2-4 জন ছাড়া বাকি সবারই আছে। বাট যারা বলতেছে না, যাদের অনেক টাকা আছে, যারা বলতেছে না যে আমরা হ্যাপি না, স্টিল তাদের মধ্যে একটা কিন্তু না পাওয়ার অতৃপ্তি আছে। কারণ তার হয়তো সব আছে, কিন্তু তারপরও হয়তো তার অন্য কিছু নিয়ে কমপ্লেন আছে, নেচার নিয়ে কমপ্লেন আছে, বা অন্য একটা লোকের ওপিনিয়ন নিয়ে কমপ্লেন আছে। সো নোবডি ইজ আউট অফ কমপ্লেন, সবারই কম বেশি কমপ্লেন আছে, যদিও সে ফুলফিল তারপরেও। আর যদি কেউ ফুলফিল না হয়, নিচে যদি অভাব থাকে, তাহলে তো কমপ্লেন ওইটাই কমপ্লেন, রাইট? সো বিষয়টা হচ্ছে যে এইভাবে যখন আমরা দেখি, এটা আরো অ্যারাউন্ডও আছে। সেটা হচ্ছে কিভাবে যে সৃষ্টিকর্তা আমাদেরকে যাকে যতটুকুই দিয়েছে, অবশ্যই আমি কারো না কারোর চেয়ে বেটার আছি, কারো না কারোর চেয়ে বেটার আছি। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে উই শুড বি গ্রেটফুল এবং উই শুড স্টে হাম্বল টু এভরিবডি। এটার সঙ্গে কানেক্টেড একটা কোট আছে, লাস্টে আমি আপনাকে শেয়ার করবো। আমি রিসেন্টলি 2023-এর একটা ইয়ার রেজুলেশন করার সময়টাতে, মানে সবাই যখন শেয়ার করছিল, তখন লিঙ্কডইনে একজন গুরুর একটা কোটেশন পেয়েছি, তো সেটা লাস্ট আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। সো লেটস মুভ ফরওয়ার্ড। সো এখন কথা হচ্ছে যে প্রিপারেশনটা কখন থেকে নেওয়া শুরু করবেন? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। What? All good? Okay. Perfect. So, এখন হচ্ছে আমরা কখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করব? ইন্টারেস্টিং বলার কারণটা হচ্ছে যে আমাদের স্বাধীন টেকনোলজিসে, স্বাধীন ল্যাবে আমাদের সঙ্গে অ্যাপ্রেন্টাইজ ছিল যে ক্লাস 7-এ পড়ে, ক্লাস 8-এও পড়ে। এরকম টেকনোলজিক্যাল ইন্টার্নশিপের জন্য আমাদের কাছে এসছে, এবং দে আর রিয়েলি কোয়ালিফাইড পিপল, যারা ক্লাস 7-8-এ পড়তেছে, বাট স্টিল দে ডিজার্ভ দ্য পজিশন অফ আর ইন্টার্নশিপ। এন্ড তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে, সেই জন্য তারা ইন্টার্নশিপটা শেষ করে আবার পড়াশোনায় ফিরে গেছে। আদারওয়াইজ দে কুড মানে উই কুড অফার দেম এ জব অ্যাজ ওয়েল। সো এটা বলার কারণটা হচ্ছে যে there is no time, there is no such thing যে আসলে হ্যাঁ আপনি এটা শেষ করার পরে start preparing for the market, start preparing for the industry, let's say for business or for job, right? So আবার ব্যাপারটা এমন না যে আপনার বয়স 50 হয়ে গেছে তাই বলে আপনি এখন প্রিপারেশন নিতে পারবেন না, not necessarily that either. তাহলে কি? তাহলে বিষয়টা হচ্ছে যে whenever you start realizing, whenever you have this information, when you realize you need to prepare, don't feel guilty or don't feel bad or don't feel যে আমি আরো আগে থেকে কেন প্রিপেয়ার্ড হইলাম না, এই জন্য আমার লস হয়ে গেছে। এটা চিন্তা করে সময় নষ্ট না করে, বা আমি এখন খুব আর্লি স্টেজে আছি, আমার আরো হাতে সময় আছে, এখনই আমার প্রিপারেশনের বা এগুলো চিন্তা করার প্রয়োজন নেই, এই দুটো থিঙ্কিংই আমি বলবো যে ভুল হবে, নিজের প্রতি অন্যায় করা হবে। সো যখনই এই রিয়েলাইজেশনটা আসতেছে, তখনই we should look into the industry, we should start analyzing the industry a bit, এবং we should start preparing ourselves. So আমি এরকম স্টুডেন্টকে চিনি, ইনি another person, সিঙ্গেল পারসনই না, আমি এরকম 4-5 জনকে চিনি। এর মধ্যে একজন আছে যে ক্লাস 8-9-এ যখন আছে, তখন তার বাসায় সব ক্লাস 8-9-এ পড়ে, তার বাসায় সব ক্লাউড সিকিউরিটির বুকস, সব অ্যালগরিদমসের বুকস, সব বিজনেস এক্সপার্টাইজের বুকস, ফিনান্সের বুকস, সবগুলোর কপি রেখে দিয়েছে, ইন্টারন্যাশনাল যে বুকগুলো ইংলিশে, বাংলা মিডিয়ামে পড়া স্টুডেন্ট। সো
ব্যাপারটা হচ্ছে যে সে যখন একটা কম্পিটিশনে যাবে রিলেভেন্ট কোনো একটা টপিকে, হি উইল বি মাচ প্রিপেয়ার্ড দেন এনিবডি এলস, যারা ধরেন চিন্তা করছে আমি গ্রাজুয়েশন শেষ করার পরে জবের জন্য প্রিপারেশন নিব বা আমি জব ফিল্ডের জন্য প্রিপারেশন নিব, রাইট? সো যে জন্য বললাম যে যখন যার যে রিয়েলাইজেশনটা আসতেছে ঠিক তখন থেকে আসলে উই শুড স্টার্ট প্রিপেয়ারিং ফর দি ইন্ডাস্ট্রি। এখন আমরা এটা কিভাবে প্রিপারেশন নিব? সো সেজন্য আমাদের একটু ইন্ডাস্ট্রি স্টাডি করার প্রয়োজন হবে। যে আমি যেটা বলতেছিলাম যে আগে আমাদের ওই যে আগের স্যারের সঙ্গে যেটা কানেক্টেড, সেটা হচ্ছে যে when I will stay curious, I will have several topics in front of me. We have to find out what are our interesting subjects, কোন জায়গাগুলোতে আমি ইন্টারেস্ট ফিল করছি, সেগুলো need to start explore a bit more, right? ওগুলো এক্সপ্লোর করব এবং সেই টপিকগুলো রিলেভেন্ট জবস অনলাইনে অফলাইনে কোথায় আছে সেগুলো একটু স্টাডি করে দেখতে হবে। সো আমি কোনো স্পেসিফিক এক্সাম্পলে যাচ্ছি না, হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। তারপর আপনার রিলেভেন্ট প্রশ্ন থাকলে আমাকে আরো স্পেসিফিক করবেন, আমি ইনশাআল্লাহ ওগুলো নিব। সো ইন্টারেস্টের যে টপিকটা আছে সেটা ফলো করে আগানো এবং ওইটা লোকাল মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে, অনলাইনে অফলাইনে এটা নিয়ে কি ধরনের কাজ হয়, কোন ধরনের কোম্পানি কাজ করে, এটা ফিউচার প্রসপেক্ট সম্বন্ধে যে অনলাইনে যে কিছু প্রেডিকশন, ফিউচার প্রেডিকশনে কিছু সাইট আছে তারা কি বলতেছে, ফিউচার প্রসপেক্ট কেমন, সেই জিনিসগুলো আমাদের একটু স্টাডি করতে হবে। আচ্ছা, এখন ভ্যালিডেশনের একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে যে সব অনেকগুলো টপিকই হয়তো ইন্টারেস্টিং মনে হচ্ছে, লেটস সে ব্লকচেন, লেটস সে এনএফটি, এগুলো কাছাকাছি জিনিস। তারপর ধরেন মেটা, রাইট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়াল ল্যান্ড, ভার্চুয়াল প্রপার্টি, দেন what not, everything. So what do you have to look into this? এই ইনফরমেশনটা একটু চিন্তা করে দেখার মতো বিষয়। সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোন টেকনোলজিটা ব্যাকড বাই হুইচ অর্গানাইজেশন, কোন টেকনোলজিকে কোন বড় অর্গানাইজেশনগুলো ব্যাকআপ দিচ্ছে। সো আমি এটার এক্সাম্পলে আরেকবার আসবো যে আমাদের স্বাধীন ল্যাব, স্বাধীন টেকনোলজিস যে কিছু টেকনোলজি, নতুন টেকনোলজি নিয়ে কাজ করে, এটা রিজনটা কি, অন্য কিছু চুজ না করে এটা চুজ করার কারণ কি, সেটার হোপফুলি এটা আমার মনে থাকলে আমি ওটাতে আবার ফিরে আসবো। বাট এইভাবে আপনি ভ্যালিডেট করবেন যে যদি দেখেন যে একটা টেকনোলজি ব্যাক বাই গুগল, অ্যামাজন, আজুর, জায়ান্ট লাইক দিস, রাইট, বা আদার জায়ান্টস, তখন ওগুলো একটু সিরিয়াসনেসের সঙ্গে দেখা প্রয়োজন। অথবা কোন একটা টেকনোলজি, কোন একটা ফ্রেমওয়ার্ক, কোন একটা আইডিয়া, কোন একটা ইনোভেশন এরকম প্রমিনেন্ট ডমিনেটিং কোন একটা জায়ান্ট অ্যাকোয়ার করে নিচ্ছে, লেটস স্টে অ্যাওয়্যার অফ অল দিস। আপনি বুঝতে পারবেন যে দিস ইজ হোয়াট দে অ্যাকচুয়ালি আর গোয়িং টু ইনভেস্টিং অন হেভিলি, রাইট? এবং যখন একটা এই ধরনের ইনিশিয়েটিভ ব্যাক বাই জায়ান্ট হয়, তখন এগুলোর সাকসেসফুল হওয়ার, ফিউচারে এগুলো নিয়ে আরো বেশি কাজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সো দেখা যায় তাদের নিজেদের ইনিশিয়েটিভ যেগুলো, নিজেরা যেগুলো আবিষ্কার করে বা নিজেরা নিয়ে আসতে চায়, সেগুলো অনেক সময় ফেল করে, কিন্তু যেগুলো তারা অ্যাকোয়ার করে নেয় সেগুলো সাধারণত মোস্ট অফ দ্য টাইম সাকসেসফুল হয়। এখন এটার পেছনে একটা বিষয় আছে। তো এখন ব্যাপারটা কি এরকম যে গুগল, অ্যামাজন বা মাইক্রোসফট সো এটা কি হয়, এই বড় বড় অর্গানাইজেশন গুলো আপনারা হয়তো ম্যাক্সিমাম সবাই হয়তো জিনিসটা জানেন যে তারা কিন্তু 20 বছর পরে কি হবে সেটার ব্যাপারে তারা সবসময় রিসার্চ করছে। মানে দে অলরেডি নো যে তারা 20 বছর পরে কি নিয়ে আসবে। ফরগেট অ্যাবাউট 2030, 2035, 2040. সো দে নো যে 20 বছর পরে, 30 বছর পরে তারা কি টেকনোলজি নিয়ে আসবে। সো দে হ্যাভ দ্যাট পাইপলাইন রেডি। ওকে, সো এইটার সঙ্গে যখন তারা কোনো একটা ইনোভেশনের ম্যাচ পায়, তখন দে ট্রাই টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি, ট্রাই টু টেক দ্যাট, ইট আপ বলবো আমরা, খেয়ে ফেলতে চায় ওই অর্গানাইজেশন গুলোকে যেগুলোর সঙ্গে তাদের ফিউচারিস্টিক যে কাজের একটা মিল খুঁজে পায়। তখন তারা জাস্ট ওটাকে বাই ইন করে না, ওটাকে জাস্ট তারা কিনে ফেলে, কিনে তারা তাদের কম্পিটিটরকে অফ করে দেয় এবং তাদের ইনোভেশন বা তাদের পথে যে স্টাডিটা করছিল ওই অ্যালাইনমেন্টে সেটার এক্সপার্টাইট করে।
তো সেই জন্য দেখা যায় যে ইট বিকামস এ রিয়েলি সাকসেসফুল ওয়ান। সো এটা একটা ভ্যালিডেটর হতে পারে যে আপনি কোন ডিরেকশনটাতে যাবেন, এর পেছনে কে কাজ করছে, কোন কোন কোম্পানিগুলোতে কাজ করছে সেটা। সো বাট স্টিল এমন কোনো ধরে নেওয়ার কোনো কারণ নাই যে ইউ হ্যাভ টু আপনি 100% শিওর হতে পারবেন না কোনো বিষয়ে, বাট এগুলো আপনার প্যারামিটার যেগুলো দেখে আপনি চুজ করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে সার্টিফিকেট বেশি ইম্পর্টেন্ট নাকি এক্সপার্টাইজ ইম্পর্টেন্ট? সো সো ইন জেনারেল সবাই দেখা যায় যে সার্টিফিকেশনটার প্রতি সবারই একটা কি বলে একটা মোহ কাজ করে, একটা রিকগনিশন কাজ করে, মানে রিকগনিশনটার জন্য একটা ক্ষুধা কাজ করে। কিন্তু আমরা অনেক সময় এমন হয় যে ধরেন আমি কোনো কিছু ডিজার্ভ করি না, আমি কিছু করি নাই, কিন্তু তারপরে যখন একটা সার্টিফিকেট পেয়ে যায় কেমন যেন একটা ভালো লাগা কাজ করে, তাই না? তো এটা একটা মানে ফলস হ্যাপিনেস ফর শিওর। ওইটার তো আসলে কোনো ক্রেডিবিলিটি নেই, কারণ আমি তো কিছু করি নাই, তারপর একটা সার্টিফিকেট পাইছি। তো আমার এটা বলার কারণটা হচ্ছে এরকম যে এক্সপার্টাইজ শুড কাম ফার্স্ট। সো আমাদের নিড টু ফোকাস অন এক্সপার্টাইজ ফার্স্ট। হ্যাঁ, আমি কোন জিনিসটা পারি, কতটুকু জানি সেটা। সার্টিফিকেট শুড কাম এজ ভ্যালিডেটেড। সার্টিফিকেট শুড কাম এজ ভ্যালিডেটেড যে হ্যাঁ আমি এটা পাই, এটা একটা ভ্যালিডেশন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা বিশেষ করে অ্যামাজন এডব্লিউএস যখন কাজ করতে তখন দেখছি সার্টিফাইড লোকজন আছে, কিন্তু when they come for an interview they actually cannot stand in front of our uncertified but experienced developers অথবা architects. So সেই জন্য in every cases আমরা তো এটাও দেখি না যে গ্রাজুয়েশন করে পাস করে বেরিয়ে দিচ্ছে, কিন্তু গ্রাজুয়েশনে যে সাবজেক্টগুলো পড়ে আসছিল ওগুলো একটু এক্সপ্লেন করতে পারছে না। তার মানে কি? পাস করার জন্য পড়ছে, সার্টিফিকেটের জন্য পড়ছে, সার্টিফিকেট নিয়ে আসছে মেবি 2.3, তার মানে সার্টিফিকেটটা একটা আছে গ্রাজুয়েশনে, কিন্তু he or she cannot explain that enough. So having, I mean, please guys don't get offended when I'm saying 2.3. My grade was also near to that, not that very good, but 2.3 অনেক আছে, অনেক জ্যাম, অনেক ট্যালেন্টেড, অনেক ভালো, এবং গ্রেড অ্যাকচুয়ালি ডাজ নট কি বলে এটাকে কাউকে সার্টিফাই করে না আসলে তার ক্যালিবার সম্পর্কে। সো সেই জন্য আমি বলতেছি যে সার্টিফিকেট অ্যাকচুয়ালি ডাজ নট ম্যাটার। সে যদি এক্সপার্টাইজ যদি থাকে, 2.0 থাকে, কিন্তু সে যদি ভালো করে নিজেকে প্রুফ করতে পারে, অ্যাকচুয়ালি আরেকজন 4 পাইছে, 4 out of 4, সে যদি নিজেকে প্রুফ করতে না পারে বা এক্সপার্টাইজ না থাকে, সো 2.3 গাই শুড গেট দ্য জব বাট নট দি 4.0। ওকে, আচ্ছা, আর হাউ টু চুজ দ্য রাইট এমপ্লয়ার, এটার ব্যাপারে আমরা একবার লাস্টের দিকে ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলবো। বাট ইফ আই ফরগেট for some reason, please guys remind me. Okay, yeah, এখন কথা হচ্ছে যে জব সার্চের টেকনিকটা কি হবে। জব সার্চের জন্য কি আমি গিয়ে শুধু জব পোর্টালগুলোতে সার্চ করাটাই এনাফ? কিছু মানুষকে ফলো করাটাই এনাফ? কিছু মানুষের সঙ্গে সবসময় হাই হ্যালো বলতেছি, আমি সব ইভেন্টেই যাচ্ছি, কোনো ইভেন্ট মিস দিই না, সব ইভেন্টেই গিয়ে একটা করে সেলফি তুলি, ইজ দ্যাট এনাফ? Is networking is everything to land a job? That is not actually true. আপনাকে নেটওয়ার্কিংটা কি করবে? নেটওয়ার্কিংটা আপনাকে নেটওয়ার্কিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সেটা বলবো কোন জায়গায় ইম্পর্টেন্ট এবং কোথায় লাগবে। নেটওয়ার্কিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে অনেকে এটা পয়েন্টে এভাবে তুলে আনার কারণটা হচ্ছে অনেককে দেখা যায় যে শুধু নেটওয়ার্কিং করছে আর কোনো কিছু দিকে ফোকাস করছে না, ভাবছে যে এই সেলিব্রিটির সঙ্গে থাকলে, এই সেলিব্রিটির সঙ্গে আমার অনেক ছবি থাকলে, অনেক পোস্ট থাকলে, আমি ওনাকে বারবার ট্যাগ করলে আমার জব হয়ে যাবে। This is the I don't know how people actually think like that. কিভাবে তারা এই জিনিসটা মনে করে? হ্যাঁ হ্যাঁ, they definitely can break or can get some interview for sure, but the way they disappoint people in the interview board, actually তার নেক্সট জেনারেশনও কল পাবে কিনা এরকম একটা তারা ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিয়ে চলে আসে। So এই জন্য only networking is not going to work. Again, this is like a certification that if you have the expertise, certification will be a validator. Networking will give you a connection. Networking will take you to the interview table, but that will not give you a job. Okay, job is always about delivering stuff. If you are not capable of delivering anything, nothing will work. Not even certificate, not even any celebrity or anything. Even if you land a job, even if you get a job, you'll be fired in a couple of weeks or months, if there is no other benefit of keeping you in the organization. Okay, so that is the reality. That is what's supposed to happen as well, right? There is nothing wrong with it.
তো এটা এইভাবেই হওয়ার কথা। আচ্ছা, এখন টার্গেট কোম্পানি গুলোতে ট্রাই করবো নাকি সব কোম্পানিতে ট্রাই করবো? কোম্পানি চুজের বেলায় এই জায়গাটাতে আমি আবার ফিরে আসবো ইনশাল্লাহ। But in general, we should keep eye on every company, but we should have few target companies in our mind যে আমি এই কোম্পানিটাতে যেতে চাই। বাট ওটাতে যাওয়ার জন্য আমি বসে থাকবো না এবং অন্য সবগুলো অপরচুনিটি ছেড়ে বসে থাকবো না। I will get into anywhere and everywhere I can whenever I will find a match যেটা আমার প্যাশনের সঙ্গে মিলছে, আমি যা করতে চাই সেটার সঙ্গে মিলছে, আমার ব্যবসার সঙ্গে মিলছে, সবকিছু। I will not wait for it, but definitely we should have some companies in mind যে আমি এই কোম্পানিটাতে কাজ করতে চাই, এই ধরনের ভ্যালুস এর উপর কাজ করতে চাই, সেটা আমাদের একটা ফোকাস রাখা খুবই জরুরি। Then we know where to go. Okay, then we know with which company to compare with the current companies that I may be working in. এখন আমি যখন একটা কোম্পানি চুজ করব তখন ওখানে আসলে আমি কি দেখবো? আমার মনিটারি ভ্যালুটাই কি, রিটার্নটাই কি আমার মেইন বিষয় হবে? মেন্টর বিষয় হবে? কোন স্ট্যাকে কাজ করছে সেটা, নাকি কালচার? আমি যে সিকোয়েন্সটা দিয়েছি, দিস জাস্ট নিডস টু বি কমপ্লিটলি অপোজিট। হ্যাঁ, আমি জানি সবাই উপর থেকে নিচ দিকে হয়তো যাইতে পছন্দ করবে, কিন্তু অ্যাকচুয়ালি ইট শুড বি আদার ওয়ে রাউন্ড। দ্য কালচার শুড কাম ফার্স্ট, then should be the stack that we are working on, we're going to get the opportunity to work for or working on, and then the mentor, then should come money. Okay, এখন এটা বলার কারণ হচ্ছে when again I'm saying যে এটা কিন্তু আমরা ফ্রেশারদের জন্য, যারা ক্যারিয়ার শুরু করছে তাদের জন্য কথা বলা। সো ফার্স্টলি যদি আমি টাকার দিকে তাকাই, তাহলে it might be a disaster. সো আমাদের লং টার্ম একটা প্ল্যান করতে হবে যে আমি 5 বছর পরে কোথায় থাকবো। এখন আমার 1-2 বছর নিয়ে চিন্তা করলে চলবে না। আমি জানি সবার কন্ডিশন হয়তো সেম থাকে না, অনেকের রেসপন্সিবিলিটি থাকে, অনেকে আর্লি বিয়ে করে ফেলে, অনেকের ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে, তাকে একটা মিনিমাম অ্যামাউন্ট আর্ন করতেই হবে এরকম একটা বিষয় থাকে। ওগুলো স্পেশাল কেসেস আমি ধরে নিচ্ছি, কিন্তু ইন জেনারেল হওয়া উচিত হচ্ছে যে আমি আসলে 5 বছর পরে কোথায় থাকতে চাই, 10 বছর পরে কোথায় থাকতে চাই, 15 বছর কোথায় থাকতে চাই। সেটার জন্য আমি কি লার্নিং একটা কালচার পাবো, আমি কি পলিটিক্স বেশি পাবো, নাকি আমি কোঅপারেশন বেশি পাবো, ওখানে ওয়ার্কিং কালচারটা কি, সেটা সম্বন্ধে জানতে চেষ্টা করা উচিত কোথাও জয়েন করার আগে। তারপর দেখা উচিত আমি কোন টেকনোলজিতে কাজ করতে যাচ্ছি, আমার যেটা ইন্টারেস্ট, আমি যেটা ভালো লাগে, আমি যেটা ভালো করি বা ভালো লাগে, যেটা ভালো করার চেয়ে ভালো লাগাটা বেশি ইম্পর্টেন্ট। আমি যে জায়গাতে কাজ করে এনজয় করব, ওই ধরনের অপরচুনিটি পাচ্ছি নাকি পাচ্ছি না। থার্ড হচ্ছে মেন্টর। ওখানে কি কোনো কোয়ালিফাইড পার্সন আছে যারা যে খুব হেল্পফুল, যে সবাইকে হেল্প করে? নট নেসেসারি আমরা আগে থেকে সবকিছু জানতে পারবো, বাট অ্যাটলিস্ট টু ট্রাই টু ফাইন্ড আউট। অর্গানাইজেশনগুলো সম্বন্ধে, যেহেতু বিশেষ করে বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য খুবই ছোট যেহেতু কমিউনিটি, এটা আসলে ফাইন্ড আউট করা খুব বড় চ্যালেঞ্জ না, এটা একভাবে পাওয়া যায়। মানি শুড কাম অ্যাজ লাস্ট। ওয়াই আই এম সেইং দিস? সেটা হচ্ছে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি একটা ইন্টারভিউতে, আমি যখন একজন ফ্রেশারকে আমরা একটা অফার করলাম, তখন she was really got offended, and she was start saying যে my drivers get more salary than this. এখন I didn't কি বলে এটাকে, আমি ডিসকাশনটাকে খুব লম্বা করি নাই তার সাথে, বাট আমি তাকে এক বাক্যে বোঝাতে চেয়েছিলাম যে আপনার যে ড্রাইভার, সে এই স্যালারিতে স্টার্ট করে নাই, সে অনেক বছর চালানোর পরে এখন এই স্যালারিটা পায়, এবং তার জাম্প ইয়ার বাই ইয়ার, মান্থ বাই মান্থ, এবং আপনার জাম্প সেম হবে না। মেবি ইউ উইল বি ডাবলিং you will start getting double salary each year if you are very superstar performer, right? Or 50% raise or 30% raise, but তাদেরটা very steady। একজন ড্রাইভারের স্যালারি আপনার ধরেন 10 বছরে তাদের যেইভাবে রেজ হয়, এই আপনারটা হবে at least 10 times। সো এইভাবে অনেকে চিন্তা করি আমরা at the beginning। একজন মাছ ব্যবসায়ী ধরেন সে আন্ডার 15, 12-13 বছর, 14 বছরের ছেলে,
আমরা তো অনেক এরকম দেখি, অনেকে এরকম সবজি বিক্রি করছে বা অন্যান্য মাছ বিক্রি করছে। এখন তাকে যদি আপনি দিনে 5,000 টাকার মাছ কিনতে দেন, সে 5,000 টাকার মাছ কারণ বাজার থেকে কিনে এনে তার পক্ষে এটা 7,000 টাকা বিক্রি করা খুব চ্যালেঞ্জিং কিছু না। এর চেয়ে বেশি আসলে বিক্রি করে, আমি মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি। তো এটাও যদি হয়, তো আপনি তাহলে চিন্তা করেন, সে তাহলে কি 5,000 টাকার মাছ কিনে এনে সে 7,000 টাকা বিক্রি করছে, 2,000 টাকা তার ডেইলি প্রফিট। তাহলে সে যদি 30 দিন কাজ নাও করে, 20 দিন যদি কাজ করে, তাহলে তার কত প্রফিট, মানে তার আর্নিং কত মাস শেষে? 40,000 টাকা। হোয়াট ডু ইউ থিঙ্ক? কয়টা কোম্পানি স্টার্টিং এ 40,000 টাকা অফার করে? এবং হি হ্যাজ নো এডুকেশন, রাইট? হি অনলি ক্যান কাউন্ট নাম্বারস এন্ড প্লাস মাইনাস করতে পারে, যোগ বিয়োগ করতে পারে, আর মাছ ভালো খারাপ মোটামুটি দেখে কিনে ফেলে, শেষ। কতটুকু বা নলেজ লাগলো এটাতে? খুব বেশি, খুব বেশি ওরকম আমাদের মতো অনেক ডিগ্রি নিতে হয় না, অনেক সময় স্পেন্ড করতে হয় না, অনেক কাঠখড় পোড়াতে হয় না, টাকা পয়সা খরচ করতে হয় না অনেক বেশি। সে সেটা দিয়ে কিন্তু মান্থলি 40,000 টাকা আর্ন করছে। কিন্তু উই হ্যাভ টু সি যে হোয়াট ভ্যালু উই আর গোয়িং টু অ্যাড, এবং ইন হোয়াট রেশিওতে আমাদের এগুলো কিভাবে বাড়বে, কি ধরনের ভ্যালু এড করছি, আমি কি কাজ করছি, আমি যে কাজ করতে চাই সেটা করতে পারছি কিনা, এই জিনিসটা আমরা যদি টাকা দিয়ে হিসাব করি তাহলে আসলে ওয়াই ইন দিস বিজনেস, রাইট? আর অনেক কিছু আছে যেখান থেকে সরাসরি টাকা আর্ন করতে পারে। কিন্তু আমি ধরেন 5 বছর পরে, 10 বছর পরে যে জায়গাটাতে থাকবো, আমি যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো করে আমি মজা পাবো। অনেকে তো আছে যে অনেক ধরনের পড়াশোনা করার পরও তো সে কৃষিতে চলে যায় বা ফার্মিং এ চলে যায়, বা সে মাছ চাষে চলে যায়, যার যেটা ভালো লাগছে সেটাতে মুভ করছে। কিন্তু টাকাই যদি আর্ন করার হয় তাহলে এরকম অনেক রাস্তা আছে যেখান থেকে আর্ন করা যায়। সো দ্যাটস ওয়াই আই এম সেইং যে মানি শুড কাম এট দি বটম। বাকি জিনিসগুলো আমাদের যদি ঠিক থাকে তাহলে মানি উইল ফলো। ওকে, উই শুড নট রান আফটার মানি। সো হাউ টু ভ্যালিডেট, দ্যাট ইজ অলসো কানেক্টেড উইথ দি হাউ টু চুজ কোম্পানিজ। সো হোপফুলি আই উইল গেট ব্যাক টু দ্যাট। আচ্ছা, এখন কারেন্ট ট্রেন্ড কি? আমাকে আপনারা যদি একটু মাইক অন করে কয়েকজন একটু বলেন, হোয়াট ইজ দ্য কারেন্ট ট্রেন্ড? 2-4 জন। Like in the web technologies. জি, কোন টেকনোলজিটা? Web technologies. ওয়েব Uh, টেকনোলজিস তো নতুন কিছু। nah, I should I mention some technologies, some framework like in the web technology. হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্পেসিফিকলি বলেন আপনি কোনটা Uh, কোনটা নিয়ে কথা বলছেন। মানে like React, খুব in the front end like React, and back end like Express.js are pretty popular. And so Golang is also being popular. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুভ ভুইয়া, আপনার জন্য, আপনার উসিলায় সবার জন্য একটা ইনফরমেশন, এই যে ইন্টারাকশন করলে জিনিসটা হেল্প করে। যখন যেমন যেমন ধরেন আমি যখন বাংলায় কথা বলছি আপনার সঙ্গে, আপনার উচিত হবে আমার সঙ্গে বাংলায় কথা বলা। হ্যাঁ, কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি বাঙালি, আমার বাংলা কথা যদি বুঝতে পারছেন। সো ইন্টারভিউতে এই জিনিসটা অনেক সময় হয়, দেখা যায় যে আমরা বাংলায় প্রশ্ন করছি কিন্তু উনি ইংলিশ উত্তর দিচ্ছে, কিন্তু যখন ইংলিশে কথা শুরু করেছি তখন এক জায়গায় আটকে গিয়ে আবার ইংলিশ বাংলা বলা শুরু করেছে। তো দ্যাট গিভস অ্যান অকওয়ার্ড সিচুয়েশন। তো একজন যখন বাংলায় কথা বলছে আপনি যদি ওই ভাষার উত্তর দিতে পারেন তাহলে বেস্ট। আর যে বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, সেটা যদি ফলো করি তাহলে আপনার এটা একটা ইন্টারভিউ কার্টিসিও মেনটেন করা হবে। সো নেভার মাইন্ড, জাস্ট আপনি যেহেতু সিচুয়েশনটা আসলো আমি যেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে এক ঢিলে সবাই এই জিনিসটা একসঙ্গে জানা থাকে, কারণ এই জিনিসটা অনেক সময় আমরা ইন্টারভিউ বোর্ডে ফেস করি। অবশ্যই ধন্যবাদ আপনাকে। ইউ ওয়েলকাম। সো যেটা বলছিলাম যে এই অনেকগুলো টেকনোলজি তো আছে আসলে। আসলে ওয়েব টেকনোলজি বলি, গোল্যাং বলি, এগুলো আসলে ল্যাঙ্গুয়েজ। গোল্যাং আসলে 10 বছর আগের জিনিস। আমি বলতে চাইছিলাম যেমন চ্যাট জিপিটি অনেক এখন পপুলার, অনেক বেশি কথা হচ্ছে সেটা নিয়ে। জি, যিনি আপনি হাত তুলেছেন কাইন্ডলি বলেন। আসসালামু আলাইকুম। কারেন্ট ট্রেন্ডের মধ্যে হ্যাঁ চ্যাট জিপিটি
আপনার আমরা যখন যে জিনিসটাকে আপনার মানে ডিসকভার করছি তখন সেটা আমাদের জন্য নতুন হয়ে যাচ্ছে, রাইট? সো সো ইয়া ইউ আর রাইট। সো এই জিনিসগুলো আমাদের অনেকগুলো নতুন জিনিস আসছে। এখন আমি আরেকবার একটু শেয়ারে যাই। সো এগুলো যেমন ট্রেন্ড, এবং ফিউচারে আসলে কি আসবে সেটাও আমরা জানি না। যেগুলো নিয়ে কথা হচ্ছে, যেগুলো নিয়ে আমরা ট্রেন্ড ফলো করছি, যে টেকনোলজি গুলো আসতেছে খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, রাইট? এনএফটি এর মাঝখানে আমরা ডাউনফলও দেখলাম দুই একটা, এবং তখন নেগেটিভিটিও শুরু হয়েছে। সো এভরি নিউ টেকনোলজিতে এর ধরনের আপস এন্ড ডাউনস অনেক বেশি থাকে, যেটা ফলো করে এগোনো বা ওইটার সঙ্গে থাকাটা অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জিং, বাট উই হ্যাভ টু ক্যারি অন এন্ড উই হ্যাভ টু ওয়েট এন্ড সি দেন হোয়াট হ্যাপেন্স নেক্সট, রাইট? সো এখানে আরেকটা জিনিস যেটা আমি বলতেছিলাম আগের একটা স্লাইডে ডিসকাশনে জিনিসটা আসছে, যে হোয়াট টু চুজ টু ফলো এন্ড হোয়াট নট টু। সো যেই ট্রেন্ড গুলো আসতেছে, ওই ট্রেন্ড গুলোতে যেটা বললাম যে বড় জায়ান্টরা কোনটাকে ব্যাকআপ দিচ্ছে, which technology or concept is being backed by which giant, that is also important to follow, right? Facebook যখন মেটাকে ফোকাস করছে, বোঝাই যায় এটা একটা মার্কেট থাকবে। সো যাদের ওই অ্যাঙ্গেল ইন্টারেস্ট আছে, দে শুড ফলো দ্যাট। যাদের মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে ইন্টারেস্ট আছে, দে শুড লুক ইনটু দি ফ্রেমওয়ার্ক প্ল্যাটফর্ম, যে কোন ফ্রেমওয়ার্কটা কোন জায়ান্ট দ্বারা ব্যাকআপ পাচ্ছে, কোন টেকনোলজির পিছনে কোন জায়ান্ট আছে। সো এবং তাদের ফলো আপ প্ল্যান গুলো কি, সেগুলো সম্বন্ধে জানতে চেষ্টা করা। দ্যাটস হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ট্রাই টু ফিগার আউট যে কোনটা আমরা ফলো করে সামনের দিকে আগাবো। আরেকটা জিনিস হচ্ছে যে কিভাবে এবং ফিউচার এখন মানে এটা কবে থেকে, কত আগে থেকে কাজটা নিয়ে ওই জায়ান্টরা করছে এবং তাদের প্রোগ্রেশন রেটটা কি, এই জিনিসটা জানতে চেষ্টা করা। এটা গুগলে যদি আমরা একটু সার্চ করি, একটু স্টাডি করি, দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, এরকম এই টপিকে যারা কাজ করে তাদেরকে যদি একটু লিঙ্কডইনে ফলো করি, তাহলে আমরা রিলেভেন্ট পোস্ট দেখে দেখে বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু ডেপথ আছে ওই টেকনোলজিগুলো। এখন I need not to actually ask it what is cloud, আমরা more or less সবাই জানি যে what is cloud। এখন আপনারা কি একটু কেউ কয়েকজন একটু হাত তুলে জানাবেন যে আমরা সার্ভারলেস সম্বন্ধে কয়জন পরিচিত বা সার্ভারলেস সম্বন্ধে কয়জন ধারণা রাখি? যদি একটু শুধু হাত তুলেন তাহলে বুঝতে পারবো যে কতজন এটার সঙ্গে ফ্যামিলিয়ার। বক্তিয়ার আবিদ তো আমাদের লোক, স্বাধীনের না? নাফিউর রশিদ, বিমল, 3। হ্যাঁ, হ্যালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নামটা পড়ছিলাম যারা যারা হাত তুলছেন তাদেরকে থ্যাংক ইউ। সো উই হ্যাভ 3। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমরা 3 জন পেয়েছি এখানে। আমাদের পার্টিসিপেন্ট আছে এখন 33। সো এখানে 3 জন আমাদের সার্ভারলেস সম্বন্ধে জানে। সো দিস ইজ অ্যানাদার থিং যেটা আপনার কাইন্ড অফ নিউ এগেইন। এটাও এখনো আসলে 4-5 বছর হয়ে গেছে যে এডব্লিউসি কনসেপ্টটা নিয়ে এসেছে। দ্যাট ইজ, এটা হচ্ছে ক্লাউডের নেক্সট জেনারেশন উই ক্যান টেল। আমি যদি 2 বাক্যে এটাকে বাংলায় বলি, এটার কনসেপ্টটা হচ্ছে আমরা যখন ক্লাউডে জিনিসটাকে, আগে তো ফিজিক্যাল সার্ভার ছিল, আমরা ফিজিক্যাল সার্ভারের জিনিসগুলোকে ডিপ্লয় করতাম, তারপর এটাকে নিয়ে গেল ক্লাউডে। এখন আর ফিজিক্যালি সার্ভার লাগবে না, আমাদের অফিসে কিছু রাখা লাগবে না, আমরা ক্লাউডে রাখবো। They will make sure the security backup and everything. So they are dedicated for that. So যে জন্য they will be able to serve best because তার জন্য ফোকাস ওই সার্ভিসটা দেওয়ার জন্য। তার মানে আমাকে সার্ভার মেইনটেনেন্সের প্রয়োজন হচ্ছে না, ফিজিক্যালি আমি ক্লাউডে রেখে কাজ করতে পারছি, কুইকলি প্রভিশন করতে পারছি, কুইকলি আমি এটাকে স্কেল আপ করতে পারছি, স্কেল ডাউন করতে পারছি। সো আমি ব্যাকআপ রাখতে পারছি, আমি রিট্রাইভ করতে পারছি একটা টাইমে, কস্ট মিনিমাইজও হচ্ছে, আমি একটা পারফরমেন্স পাচ্ছি যেটা তাদের ইঞ্জিনিয়ার্স দ্বারা হ্যান্ডেল হচ্ছে। সো ফিজিক্যাল থেকে সেটা ছিল ক্লাউড, আর ক্লাউড থেকে এখন আসছে হচ্ছে সার্ভারলেস। সার্ভারলেস সাউন্ড বিট ট্রিকি, রাইট? যে হাউ সামথিং ক্যান বি সার্ভারলেস, বাট সার্ভারলেস ইজ জাস্ট এ কনসেপ্ট, নট নেসেসারিলি যে এটার পেছনে কোনো
সার্ভার নাই। ক্লাউডে যেটা হচ্ছে যে যখন আমাদের আপনার যখন আমরা ক্লাউডে রাখছি, ক্লাউডে রাখলেও ওই সার্ভার গুলো আমরা নিজেরা অন করি, আমরা হয়তো রেন্ট করে নিয়েছি বা আমরা ডেডিকেটেড সার্ভার নিয়েছি, ওগুলোকে আমাদের রিমোটলি হলেও ম্যানেজ করা লাগে, রাইট? সার্ভারলেস এর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমরা যদি সার্ভারলেস ফ্রেমওয়ার্ক ফলো করে একটা ডেভেলপমেন্ট করি, তাহলে সার্ভারটা নাই এই কনসিডারেশনে আমরা অপারেশন রান করতে পারি। সো তার মানে কি? তার মানেটা হচ্ছে যে সার্ভারটা ম্যানেজ করবে ক্লাউড প্রোভাইডার নিজে, অ্যামাজন নিজে ওই সার্ভার প্রোভাইড করবে এবং মেনটেন করবে। সেটার জন্য আমাদের স্কেল আপ, স্কেল ডাউন, প্রভিশন করা, এগুলো কোনো কিছুই আমাদের আর করতে হবে না। দ্যাট উইল বি অটোমেটিক্যালি ম্যানেজড বাই AWS সাইড। নট নেসেসারি তারা আসলে ম্যানুয়ালি করবে, তারা জিনিসটাকে অটোমেট করে রেখেছে যে আমাদের এই সার্ভারলেস ফ্রেমওয়ার্কে যারা কাজ করবে বা ডিপ্লয় করবে ওই কাজ ওটা দিয়ে, তখন তাদের সার্ভার ম্যানেজ করতে হবে, সার্ভারটা অটোমেটিক্যালি ম্যানেজ হবে। এটা হচ্ছে সিম্পল বাংলায় যদি বলি। সো কোনো একটা কন্টেইনারে আমাদের কন্টেইনারের থ্রুতে এটা ডিপ্লয় করা লাগে, বাকি সার্ভারের বিষয়টা পুরোপুরি তারা ম্যানেজ করে। সো AWS এর নিজস্ব সার্ভারলেস ফ্রেমওয়ার্ক আছে, আজুরের নিজস্ব সার্ভারলেস ফ্রেমওয়ার্ক আছে, গুগলের তাদের নিজস্ব AWS সার্ভার মানে ফ্রেমওয়ার্ক আছে। সো সেটা এক একটা ফ্রেমওয়ার্ক ফলো করে শুধু ওই ক্লাউডেই ডিপ্লয় করা যায়, এবং তখন সার্ভার নিয়েও চিন্তা করতে হয় না, মেইনটেনেন্স নিয়েও চিন্তা করতে হয় না, কস্ট কেমন হবে না হবে সেটাও হয় হচ্ছে পার হিট বেসিসে। সো পার হিট বেসিসে যখন হয় সেটা ক্যালকুলেট করলেও দেখা যায় যে in many cases, this is also not suitable for all business cases. For many business cases, that is actually very cost effective একটা solution, serverless solutions, especially for the startups, especially for startups in a way যে যারা কোনো একটা আইডিয়া ট্রাই আউট করতে চাচ্ছে ক্লাউডে, কোনো একটা আইডিয়া লঞ্চ করে দেখতে চাচ্ছে, কোনো একটা আইডিয়া মার্কেটে নিয়ে এসে এবি টেস্টিং করতে চাচ্ছে, সেটার জন্য সার্ভারলেস ইজ বেস্ট। কেন? কারণ 1 মিলিয়ন হিট পর্যন্ত জিরো কস্ট। সো 1 মিলিয়ন হিট মানে হিউজ, মানে 10 লাখ হিটের মধ্যে অলরেডি আপনার বোঝা যাবে যে আপনি এটা ব্যবসাটা আসলে করবে কি করবে না। এরপর যদি ইট স্টার্ট গেটিং মোর হিট, তার মানে আপনার তো একটা ব্যবসা এইটার অলরেডি নিড আছে, মানুষ হিট করছে দেখতে যাচ্ছে, তখন স্টার্ট জেনারেটিং মানি। ইফ ইউ স্টার্ট জেনারেটিং মানি, দেন দের ইজ নো কি বলে, তখন তার দের ইজ নো প্রবলেম অফ গিভিং দ্য বিলস, রাইট? সো দ্যাটস ওয়াই দিস সার্ভারলেস ইজ অ্যাকচুয়ালি ভেরি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, হচ্ছে আস্তে আস্তে, এবং জায়ান্টরা আস্তে আস্তে বেশ কিছু বিজনেস কেস যেগুলো সার্ভারলেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সব বিজনেস কেস যা সার্ভারলেসের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট না। সার্ভারলেস যেহেতু আপনার পার হিট বেসিসে আপনার ক্যালকুলেট করে কস্ট জেনারেট করে, সেই জন্য যেগুলো 24/7 চলা লাগে, লেটস সে ধরেন একটা মেশিন লার্নিং অ্যালগরিদম, কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম, অথবা কন্টিনিউয়াস মনিটরিং কোনো একটা টুল যেটা এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ডে কন্টিনিউয়াস রান করা লাগে এবং মনিটর করা লাগে কোনো কিছু, সেটার জন্য সার্ভারলেস অ্যাপ্রোপ্রিয়েট না। সার্ভারলেস অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ই কমার্স গুলোর জন্য, তারপর কোনো একটা এডুকেশন সিস্টেম যেখানে রেজাল্টের হিট হয় হঠাৎ করে অনেক বেশি, সেগুলোর জন্য, যেখানে ইউজার বেসটা ফ্ল্যাকচুয়েট করে, হ্যাঁ, যেখানে আপনি প্ল্যান কখনো করতে পারেন, যখন কখনো আবার করতে পারেন না, এই ধরনের যখন সিচুয়েশন হয় যে বিজনেস কেসগুলোতে, ওইগুলোর জন্য সার্ভারলেস হচ্ছে বেস্ট। কিন্তু যেটা কন্টিনিউয়াস 24/7 চলা লাগে, সেটার জন্য সার্ভারলেস আবার বেস্ট না, সেটার জন্য ডেডিকেটেড সার্ভার ও EC2 নিয়ে কাজ করাটাই হচ্ছে বেস্ট। সো that is what is actually getting very popular, এবং বড় বড় জায়ান্টরা, বড় বড় যাদের সঙ্গে বিজনেস মেস করে, যেটা আমি অলরেডি বলেছি, তারা অ্যাকচুয়ালি মুভিং ফরওয়ার্ড। ইভেন AWS এ তাদের নিজস্ব, আমি আরো 1 বছর আগে ইনফরমেশন হচ্ছে এটা, যে 1 বছর আগে যেটা জানতাম যে AWS এর নিজস্ব 40% ইন্টারনাল সার্ভিসেস অলরেডি মুভ টু সার্ভারলেস। তাদের যেগুলো ছিল সেগুলোর ইন্টারনাল, যে তাদের নিজেরই তো সফটওয়্যার অনেক বেশি লাগে, যেটা নিজেরা বিল্ড করে, এটা 40% they already moved to serverless. Okay, so that's how we actually we have chosen serverless technology to work on as an organization. আমাদের প্রাইম ফোকাস, স্বাধীন ল্যাবের প্রাইম ফোকাস থাকে হচ্ছে সার্ভারলেস ওরিয়েন্টেড কাজ করা। ডেফিনেটলি এটার সঙ্গে আমাদের ট্র্যাডিশনাল কিছু কাজ তো করতেই হয়, যারা সার্ভারলেসে মুভ করতে চায় তাদেরও হয়তো ট্র্যাডিশনাল সফটওয়্যার আছে যেগুলো আমাদের মেনটেন করতে হয়, দেন উই ট্রাই টু মুভ দেয়ার ইফ দে আর কনভিন্সড উইথ ইট। মেবি এটার সঙ্গে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন সাপোর্ট এবং AR/VR এর সাপোর্টও হয়তো আমাদের টাইম দেওয়া লাগে, বাট আওয়ার কোর ফোকাস অ্যাকচুয়ালি টু ওয়ার্ক অন সার্ভারলেস। এবং আমি যে জিনিসটা বলছিলাম যে আমরা এটা চুজ করেছি কিন্তু সেই ডেটার বেসিসে, যে AWS গত 5 বছর ধরে এটা নিয়ে কাজ করছে এবং তাদের ইন্টারনাল সলিউশন গুলোকে
যেহেতু আমাদের ওয়ান অফ দি স্টেক হোল্ডার অ্যামাজনে আছেন, সো উই হ্যাভ দ্যাট ইনফরমেশন এবং উই হ্যাভ দ্যাট মানে ইনফরমেশনটাকে আমরা ভ্যালিডেট করার সর্বোচ্চ সুযোগ পেয়েছি যে দে আর মুভিং দেয়ার সলিউশনস এবং দে আর হেভিলি ইনভেস্টিং অন ইট এবং দে আর গিভিং লটস অফ bonuses and offers. Those are actually moving towards this serverless. So we can see যে AWS যেহেতু cloud lead, giant and lead, they are actually driving the whole journey. So they're in the driving seat. So তাদের এই জিনিসগুলো দেখে বোঝা যায় that is actually next what they are actually betting on a lot. So that's how we have chosen this serverless. Having said this, আমাদের আমার কাজ বা আমার ক্যারিয়ার ব্যাপারটা যদি যারা দেখে থাকবেন যে আগে একসময় মোবাইল অ্যাপ্লিকেশন ফোকাস ছিলাম কমপ্লিটলি, তখন অনেক কিছু করিনি। 2012 সালের দিকে আমি যেখানে ইনভলভ ছিলাম সেই টিম কমপ্লিটলি ফোকাস ছিল। সো সবসময় নট ভেরি লেটেস্ট বাট নট ভেরি ফিউচারিস্টিক বাট ভেরি লেটেস্ট টেকনোলজি নিয়ে আমরা সবসময় কাজ করার চেষ্টা করেছি। সো হোপফুলি বিফোর দিস সার্ভলেস গেটস ওল্ড উইল জাম্প ইনটু সামথিং এলস which is more interesting, maybe, inshallah. So let's share and try to finish it quickly. I think I have taken already about more than 45 minutes, already 55. I'll quickly finish it. So next, let's say what skill we should acquire. Again, we should really need to focus on the core subjects. So আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে কথা বলছি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, এটা আমি যদি প্রোগ্রামিং এর কথা বলি তাহলে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এগুলোতে আমাদের ফোকাস করা খুব বেশি জরুরি। ডেটাবেজ, অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, এই পার্টগুলো আমাদের ক্লিয়ার থাকাটা খুব জরুরি। আর অন টপ অফ ইট আমরা যে কোনো টেকনোলজি পরে চুজ করতে পারি, বাট এই কোর ফান্ডামেন্টাল জিনিসটা ঠিক থাকলে অনেক ক্ষেত্রে সুযোগ পাওয়া যায় টু স্টার্ট ইট। ওকে, আর অলওয়েজ ট্রাই টু বি ফ্লেক্সিবল। আমি যেটা বলেছি যে ফলো ইউর ইন্টারেস্ট এন্ড ট্রাই টু বি ফ্লেক্সিবল, ট্রাই ওয়ান অ্যানাদার, ডোন্ট স্টিক টু যে আমি এটাই করি। অনেকে আছে আমরা ছোটবেলায় যখন ব্যাটিং করতাম বা ক্রিকেট খেলতাম বলতাম যে না, ওপেনিং ছাড়া আমি খেলবোই না, আর ওপেনিং ছাড়া আমি পারি না, মানে অন্য জায়গায় নামলে আমি পারবোই না, এমন একটা সবসময় একটা ভাব থাকে আমাদের। তো এই জিনিসটা আমাদের না রাখা, we have to stay flexible. Anywhere, anything I should be able to try, I should be able to fit in. So ওই পার্সনটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল অর্গানাইজেশনে, যে ফ্লুইড না। আমি বলতেছি না যে আপনাকে ফ্লুইড হইতে হবে, যে কোনো পাত্র ধারণ করতে পারবে আপনাকে, এরকম হওয়া যাবে না। But you are flexible enough to try it out. You also will share your interest. আমার এটা ইন্টারেস্ট, এটা না, but yeah, if you want me to, I want to try it, but give me opportunity or try to give me an opportunity where I have interest. Okay, so that's how we should negotiate when we are in a team or with the manager or team member or organization, that they also know যদি দেখেন আপনার ইন্টারেস্টকে তারা ভ্যালু করছে, ওখানে অপরচুনিটি থাকছে, then we should stay. If you see that they are not actually valuing your interest or there is not much opportunity, then you should actually look for some other opportunities that you can pursue your interest there. Okay, very quickly, professional attire বিষয়টা হচ্ছে যে what you have to do, আমরা যখন একটা পোশাক পরি তখন এটা শুধু মনে করবেন না যে আপনি নিজের জন্য পরেছেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আই মাইট বি রং, বাট আমি এভাবে চিন্তা করি জিনিসটা, যে আমি আসলে যেখানে যাচ্ছি, আমি যদি আমার মতো করে যে কোনো কিছু পরে চলে যাই, আমি ওইটাতে ওকে হলেও আমি যে এনভায়রনমেন্টে যাচ্ছি, দে মাইট নট বি ওকে উইথ ইট কমপ্লিট। ওকে, সেক্ষেত্রে তারা যাতে অনেক বেশি ডিস্টার্ব না হয়, সেজন্য উই নিড টু ট্রাই টু ব্যালেন্স ইট ইন এ ওয়ে যে আপনার যে স্বকীয়তা আছে, আপনার যে নিজস্বতা আছে, সেটা যেন না হারায় যায়। আবার অ্যাজ মাচ এজ পসিবল ট্রাই টু তাদেরটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেন যতটুকু সম্ভব, বাট নিজের অবশ্যই সক্রিয়তা বজায় রেখে। এমন কোনো অ্যাডজাস্টমেন্ট আনা যাবে না যেটাতে আপনি আর আপনি থাকবেন না, আপনি তারা হয়ে যাবেন, সেটা হওয়ার প্রয়োজন হবে না। কিন্তু ট্রাই টু মেজার আপনি যে জায়গাটাতে যাচ্ছেন ওই এনভায়রনমেন্টটা কি, ওখানে তাদের এক্সপেকটেশনটা কি থাকে একজন অ্যাটেন্ডির কাছ থেকে। বিশেষ করে চাকরি, জব ইন্টারভিউ কথা যদি বলি, মিটিং এর কথা বলি, জাপানে যখন যাবেন দে অলওয়েজ প্রেফার ব্ল্যাক স্যুট। ওকে, ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, তাই হলে খুবই খুশি তারা। সো আমি যখন এরকম কোনো ইভেন্ট অ্যাটেন্ড করেছি, তখন আমি চেষ্টা করেছি ট্রাই টু বি ফর্মাল। আমি একটা জ্যাকেট, আমি একটা ব্লেজার হয়তো গায়ে জড়িয়েছি, বাট আমি বাকি পোশাক আমার যেমন রাখতে চাই সেটা রেখে টু ম্যাচ উইথ দেম, তাদেরকে সম্মান দেখানোর ক্ষেত্রে আমি হয়তো একটা ব্লেজার জড়িয়েছি তাদের সঙ্গে। সো বাট স্টে কনফিডেন্ট, ওকে, স্টে কনফিডেন্ট, স্টে ফ্রেশ, এবং আপনি তাদের কি এক্সপেকটেশন সেটা
রিসার্চ করে যদি আপনি তাদের মতো করে নাও যান, তাও আপনি কিন্তু জানবেন তাদের এক্সপেকটেশনটা কি, এবং তারা যে কিছুটা অপ্রস্তুত হতে পারে বা কিছুটা সারপ্রাইজ হতে পারে, কিছুটা অখুশিত হতে পারে, সেটার ব্যাপারেও কিন্তু আপনি তাহলে ইন অ্যাডভান্স জানবেন, প্রিপারেশন থাকবে। তো সেক্ষেত্রে ইউ উইল বি এবল টু হ্যান্ডেল ইট। আর যখন একটা জায়গায় যাওয়ার পরে when you start engaging in conversation, when you start respecting their opinion, you have a good communication skill, তখন প্রথম দেখাতেই যদিও অ্যাপিয়ারেন্সের বিষয়টা অনেক বেশি প্রাধান্য পায়, কিন্তু এর পরবর্তীতে আপনার ইন্টারাকশনটা ওইটাকে ছাপিয়ে যাওয়ার খুব একটা সুযোগ থাকে, সেটা দিয়ে আমরা অনেক সময় ওভারকাম করে ফেলতে পারি। সো ওই জায়গাটাতে তাদের কি ধরনের অ্যাটিটিউড তারা ফলো করে সেটা এরকম জেনে আমাদের যাওয়া উচিত, ওই ধরনের এনভায়রনমেন্টে যাওয়া উচিত। সো আপনি যদি একটা স্টার্ট আপে যান, তাহলে স্টার্ট আপের কালচারটা জেনে তারপরে যান। ওখানে যদি সুটেড বুটেড হয়ে গেলে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আবার আপনি একটা কর্পোরেটে গেছেন, ওখানে যদি শর্টস করে আবার চলে যান স্টার্ট আপের স্টাইলে, তখন ওখানে আবার এটা অ্যাকসেপ্টেড হবে না। সো বুঝতে পারছেন আমি আশা করি। আর এভরিবডি এক্সপেক্টস এ টিম প্লেয়ার, রাইট? সবাই টিম প্লেয়ারকে পছন্দ করে, যে কোঅপারেটিভ, যাকে আরেকটা হচ্ছে অ্যাপ্রোচ করা, যে আপনার সঙ্গে যেন যে কেউ যে কোনো কিছু শেয়ার করার মতো যেন একটা এনভায়রনমেন্ট পায়। If you always have a smiling face, if you always have if you don't always be like it, it means that you are very busy, you are not welcoming anybody to come close to you. So if you are open handed, if you are welcoming, তাহলে দেখবেন সবাই আপনাকে অ্যাপ্রোচ করছে। আপনি সবসময় নিজেদেরকে এভাবে বিচার করতে পারতে হবে যে আপনি যে এনভায়রনমেন্টটাতে আছেন, এখানে যারা একেবারে লো ইনকাম গ্রুপের মেম্বাররা আছে, কলিগরা আছে, তারা আপনার সঙ্গে কি আচরণ করছে, তারা আপনার সঙ্গে কমফোর্টেবল কিনা, তারা কখনো কখনো আপনার সঙ্গে তাদের প্রাইভেট কথা আপনার সঙ্গে শেয়ার করে কিনা, নিজেদের দুঃখের কথা শেয়ার করে কিনা, এই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করবেন। তাহলে বুঝবেন যে আপনার সঙ্গে আপনি অ্যাপ্রোচেবল মোডে আছেন। কারণ আমি দেখেছি ইন মাই ক্যারিয়ার যে আমার সঙ্গে অনেকেই হয়তো অনেক কিছু এসে শেয়ার করতে পারছে বিকজ অফ মাই দ্যাট অ্যাপ্রোচ। মেবি আমি হয়তো ওরকম একটা কারোর জন্য হয়তো অ্যাটলিস্ট আমি এমন একটা কি বলবো ইমপ্রেশন ক্রিয়েট করতে পেরেছি, বা আমি একটা আবহ ক্রিয়েট করতে পেরেছি যেখানে তাদের মনে হয়েছে না এটা হাসান ভাইকে এই জিনিসটা বলা যায়। কিন্তু আমার পাশে আমার সাথে কলিগকে হয়তো সেই কথাটা বলছে না। আবার সেম ব্যাপারটা আমাদের লিডারদের বেলায় হয়েছে, মানে আমার সিনিয়র বস, কোম্পানির মালিক, উনি আমার সঙ্গে যে জিনিসটা শেয়ার করছে হয়তো আরেকজনের সঙ্গে করছেন। সো বি অ্যাপ্রোচেবল, হ্যাঁ, যে সবাই যেন আপনাকে অ্যাপ্রোচ করতে যেন ভয় না পায়, যেন কমফোর্টেবল ফিল করে, যেন আপনাকে ট্রাস্ট করতে পারে। এবং এই ট্রাস্ট ওয়ার্দিনেসটা একদিন আসে না, টেকস টাইম। ওকে, উই হ্যাভ টু হ্যাভ পেশেন্স। ওকে ওকে, আমাদের আর কিছু আছে? ও শেষ। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে কি করবেন, ব্যবসা না চাকরি? আমরা নিজের রুল নিজে বানাবো, আমি অন্যের রুল মানবো না, আমি চাকরি করবো না, আমি চাকরি দিব, এইগুলো বলতে অনেক সহজ, বলা অনেক সহজ, শুনতেও মজা লাগে। প্রথম ব্যবসা করতে একটু মজা লাগবে, কিন্তু আমি যেহেতু ডিসকাশনটা কমে গেছে, মানে লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাই নাই। তো সেক্ষেত্রে আমি জাস্ট নিচের ডিফারেন্স গুলো বলে দিই। আপনি জব করলে আপনার বস একজন, আপনি যদি বিজনেস করেন তাহলে এভরিবডি ইজ ইউর বস ইন ইউর অর্গানাইজেশন। আমার এখানে কলিগরা আছেন, যারা এখানে কলিগরা আছেন তারা জানেন যে যদিও হয়তো চেইনের দিক থেকে হয়তো আমি উপরে, কিন্তু সব টিম মেম্বারই আমার বস, রাইট? সো এবং আই নো হোয়াট ইউ মিন, হ্যাঁ, হোয়াট আই মিন, রাইট? যে আমি কি বোঝাতে চাচ্ছি। সো তখন সবাই বস, কারণ সবাইকে আপনাকে খুশি রাখতে হয়, অর্গানাইজেশনে সবাই খুশি রাখতে হয়। আপনি যখন কোম্পানি চালাচ্ছেন, একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, ওখানে 5 জন থাকুক আর 500 জন থাকুক, যদি একজনও অখুশি হয়, এইটার আলটিমেটলি রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। আপনি যাকে এটার জন্য রেসপন্সিবল রাখেন না কেন, আপনি কিন্তু এটার জন্য রেসপন্সিবল। তার মানে আপনার দায়িত্ব হচ্ছে 500 জনকে খুশি রাখা। আপনি যদি জব করেন তাহলে আপনার একটা বস থাকবে, কোনো ক্ষেত্রে আনলাকি হলে 2-3টা বস থাকে, তখন একটু সমস্যা হয়ে যায়, কিন্তু তারপরে এটা লিমিটেড। কিন্তু when you are doing a business, man, everybody is your boss. Okay, keep that in mind. Fixed hours, জবে ফিক্সড আওয়ার্স। যদিও আমাদের কলিগ মেম্বার্সরা কাইন্ড এনাফ, দে আর ভেরি ফ্লেক্সিবল, তারা তাদের মতো করে they don't maintain a fixed hours, but I'm really grateful for that.
বাট স্টিল উই ক্যান, আই ক্যানট কল দেম, বাট অথবা আই ক্যান নট ক্লেম যে এরপরেও আপনাকে থাকতে হবে বা করতে হবে, আই ক্যান নট অ্যাকচুয়ালি ফোর্স, রাইট? সো ওইখানে কেউ টাইমলি চলে গেলে কারো কিছু বলার সুযোগ থাকে না, যেই জন্য এটা ফিক্স। বাট when you are in business, you have to work even when you sleep. Okay, how do you work when you sleep? No, you guys know that? এটা হচ্ছে যে আপনি যে 12টা মতো কাজ করবেন, এরপর যখন ঘুমাইতে যাবেন স্বপ্নে আমি ওটা উঠিয়ে দেখবেন। That's how you work. আবার যখন সকালে উঠবেন then you are feeling tired, যদি আপনি 5 ঘন্টা ঘুমাইছেন, কিন্তু 5 ঘন্টা মাথায় কি ঘুরছে হচ্ছে যে রাত 1টার মতো যেগুলো নিয়ে প্যাচাল পারছেন, মিটিং করছেন, কান্নাকাটি করছেন, এটা সলভ করতে চাইছেন, ওইটা সমস্যা হয়েছে, সবকিছু অ্যাড্রেস করতে চাইছেন, এগুলো ঘুমের মধ্যেও ছিল, তারপর সকালে উঠেও আপনার মনে হয় যে আপনি অফিসেই ছিলেন বুঝি। সো দ্যাটস হাউ ইট ইজ আনলিমিটেড। আর আবার যখন জব করেন তখন আপনার একজনের একার রেসপন্সিবিলিটি। ধরেন আপনার কোনো কারণে জব চলে গেল, তাহলে আপনার নিজের স্যালারিটা ম্যানেজ করতে হবে, অন্য জায়গায় যেতে হবে, আর একটা জব ম্যানেজ করতে হবে। বাট ওয়েন ইউ আর রানিং এ বিজনেস, নিজে না নিয়ে হলেও সবাইকে দিতে হবে, সবারটা চিন্তা করতে হবে। ওখানে যদি একজন আনহ্যাপি থাকে তাহলে আপনি ব্যবসায় ফেল করতে যাচ্ছেন, রাইট? সো শেষ হয়ে গেছে মোটামুটি। এই ডিসকাশনটা আর বেশি যাচ্ছি না আমি। যে জিনিসটা প্লাস্ট বলেছিলাম যে হাউ ইউ উইল চুজ ইউর অর্গানাইজেশন টু ওয়ার্ক ফর, এবং আপনি হাউ ইউ উইল চুজ টু উইথ এ পারসন টু বিজনেস উইথ, হ্যাঁ, অর এ কোম্পানি টু বিজনেস উইথ, সেটা কিভাবে চুজ করবেন? অর্গানাইজেশন চুজ করার সময়, জবের সময়, উই অলওয়েজ নিড টু চেক, এগুলো আসলে প্রথমেই কিন্তু কারো মাথায় আসে না, হ্যাঁ, এই জিনিসটা আসবে হচ্ছে এক্সপিরিয়েন্সের থেকে আসে, সেই জন্য শেয়ার করছি যদি কারো উপকার হয়। কিন্তু ইনিশিয়ালি জিনিসগুলো আমার মাথায় ছিল না, কারো মাথায় এই জিনিসটা আসে না। আসলে আমাদের তখন কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, যে কোম্পানির আসলে মোটিভেশন কি, কোম্পানির মিশন ভিশন কি, কোম্পানির যে মিশন ভিশন সেটার সঙ্গে আমার মিশন ভিশন ম্যাচ করে কিনা। এই দিকগুলো যদি ম্যাচ না করে তাহলে you should not plan to stay there for too long. আপনার যখন কোনো জব নাই, you can get in there, but you need to get out of that place as soon as possible when you find a match with your mission, with your vision, with the company that you are looking for. ওটা যখনই পাবেন তখন you need to move from there. So that's one, mission vision match করে গেল। সেকেন্ড জিনিস হচ্ছে কোম্পানি ওনার, কোম্পানি যারা রান করছেন, অপারেশনে যিনি আছেন, তাদেরকে স্টাডি করাটা জরুরি। হোয়াট ইজ দেয়ার ভ্যালু প্রপোজিশন, তারা কি ভ্যালু এড করছে, তাদেরকে স্টাডি করলে বোঝা যায় যে হাউ দে উইল অপারেট, হাউ দে উইল বি অপারেটিং দ্য অর্গানাইজেশন। এটা আসলে জুনিয়রদের পক্ষে বোঝা খুব মুশকিল, বাট সুযোগ যেহেতু আসছে সেই জন্য শেয়ার করা, যাতে আপনারা এই জিনিসগুলো সিনিয়রদের সঙ্গে ডিসকাস করে নিতে পারেন। সো একজন মানে ব্যাপারটা হচ্ছে যে সফটওয়্যার কোম্পানি, গার্মেন্টস কোম্পানি, গার্মেন্টস, ব্যাংক, এই তিনটাই কিন্তু ব্যবসা, কিন্তু তিনটার মডেল কিন্তু ডিফারেন্ট। একটা সফটওয়্যার অর্গানাইজেশন যদি একজন গার্মেন্টসের ওনার চালায়, তাহলে তার কাছে কিন্তু সফটওয়্যারের সবগুলো ডেভেলপারকে গার্মেন্টস কর্মীদের মতো করে ট্রিট করবে। তারা জানে যে গার্মেন্টস কর্মীদের ইউনিয়ন থাকে, তাদেরকে চালানোর জন্য তাদের ঠান্ডা পান্ডা রাখতে হয়, তাদেরকে ওইভাবে মেনটেন করতে হয়। তো এই লোকটা যদি একটা সফটওয়্যার কোম্পানি কিনে ফেলে, তখন তারা সেখানে ওই রোলগুলো চালানোর চেষ্টা করে। ব্যাংকিং এর ব্যাপারটাও তাই। আবার সফটওয়্যার কোম্পানি যিনি চালাচ্ছেন, উনি যদি একটা ব্যাংকে ঢোকেন বা একটা গার্মেন্টস চালাতে যান, উনি সবাইকে ইঞ্জিনিয়ারদের মতো করে ট্রিট করা শুরু করলে আসলে তার গার্মেন্টসের ব্যবসাটা তখন ব্ল্যান্ডার হয়ে যাবে। সো এখানে যার যার ব্যবসাটাকে সাকসেসফুল করার জন্য যার যার মডেল মে বি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু যখনই এটা ব্লেন্ড হয়ে যায়, দেন ইট বিকামস এ chaos, রাইট? এই জন্য আমরা যখন কোনো অর্গানাইজেশনে ঢুকতে যাচ্ছি, তখন এই জিনিসটা খুব স্টাডি করাটা জরুরি। এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে ভাই আমি এত কিছু প্রথমেই কিভাবে বুঝবো? গো টু Glassdoor, search, write the company name and look at the review. আপনার সবচেয়ে ভালো গাইডলাইন হচ্ছে যখন আপনি এক্স এমপ্লয়ীদের সঙ্গে, ওই অর্গানাইজেশন এক্স এমপ্লয়ীদের সঙ্গে কথা বলবেন, তখন আপনি জানতে পারবেন ওই কোম্পানিগুলোর কালচার কি। তাদের সঙ্গে যদি নক করে অপরিচিত হলেও কথা বলতে চান, তাও কিন্তু আপনি ওখান থেকে গাইডলাইন পাবেন। কারণ তখন আপনি বুঝতে পারবেন যে কোন অর্গানাইজেশন কি কোনো এমপ্লয়ি টাকা মেরে দিয়েছে, নাকি তার সঙ্গে মিসবিহেভ করেছে, নাকি অনেক বছর থাকার পর তাকে খালি হাতে কোম্পানি থেকে বের হয়ে আসতে হয়েছে। এই সবগুলো ইনফরমেশন তখন আপনাদের কাছে খুব সহজে চলে আসবে। গ্লাসডোরে গেলেই জিনিসগুলো মোরালেস কম বেশি জানা যাবে। আবার আপনি যদি ইন্ডিভিজুয়াল মেম্বারদেরকে নক করেন, যারা আছে তাদের সঙ্গে কথা বলে আপনি কোম্পানির সম্বন্ধে ধারণা পাবেন।
সেই ক্ষেত্রে ওই কোম্পানিগুলোতে চিন্তা করে ডিসিশন নিয়ে মুভ করা উচিত। এবং ওই যে বললাম যে যদি প্রয়োজন হয় শর্ট টার্মের জন্য ইনভলভ হওয়া, কিন্তু ফর লং টার্মের জন্য নিজেদের আর্নিং, নিজেদের হার্ড অ্যান্ড মানি, রেপুটেশন, এগুলোকে রিস্কে না ফেলা। সো সেটার জন্য ওই ভ্যালিডেশনটা ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস করার ক্ষেত্রে একই। বিজনেস করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, বিজনেস করার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ মাচ অপশন। যখন আপনি ব্যবসা শুরু করেছেন তখন আসলে সবাইকে সার্ভ করে, সবাইকে খুশি করার বিষয়টা খুব বেশি মনোযোগ দিতে হয়, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। অ্যাগেইন জবের ক্ষেত্রে আপনি ওয়েন ইউ আর আনহ্যাপি, তখন অ্যাকচুয়ালি ইউ ক্যান সুইচ কোম্পানিজ, রাইট? ইউ ক্যান সুইচ ইউর বস, ইউ ক্যান সুইচ ইউর কোম্পানি ওনার বাই সুইচিং দ্য জব। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি সেটা সহজে করতে পারছেন না। ক্লায়েন্ট টাকা না দিলেও হাসতে হচ্ছে, টাকা একবারে যেটা দেওয়ার কথা 3 বারে দিলেও তার সঙ্গে হেসে হেসে কথা বলতে হচ্ছে, বিকজ আলটিমেটলি তাকে হ্যাপি করতে হবে। ব্যবসার রুলস হচ্ছে যে সে আপনাকে যতই পেন দিক, আলটিমেটলি তাকে হ্যাপি করার একটা না একটা রাস্তা বের করতে হবে। আর যদি কোনোভাবে তাকে হ্যাপি করা না যায়, তাহলে ওখান থেকে ছুটে আসতে হলেও তাকে খুশি করে ছুটে আসতে হবে, যাতে আপনার জন্য কোনো নেগেটিভ রিভিউ মার্কেটে না থাকে, পজিটিভ রিভিউ নিয়ে যেন আপনি মুভ করতে পারেন। সেই জন্য ইনিশিয়ালি ব্যবসা করাটা স্টার্টিং এবং কোনো একটা সেট আপে অনেক বেশি স্ট্রাগল যায়। আপনি যখন একটা স্ট্যাবলিশমেন্টে চলে যান, 5 বছর 10 বছর হয়ে যায়, তখন ইউ গেট দ্য অপরচুনিটি টু চুজ ক্লায়েন্টস, যে কার সঙ্গে করবেন কার সঙ্গে করবেন না। কিন্তু এর আগে লিমিটেড অপশন থাকে। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ অলসো ভেরি রিস্কি, very difficult for people those actually used to do a job but starting a business. So that is very difficult for them, very difficult. So please consult with people, consult with big brothers, consult with যারা এটার those people have gone through all this, তাদের সঙ্গে ডিসকাস করে তারপরে ডিসিশনগুলো নেওয়া খুবই প্রয়োজন, রাইট? সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কিছু কোর জিনিস, এই ক্যারিয়ার এগুলো করার আগে কিছু কোর জিনিস আমাদের খুব বেশি প্র্যাকটিস করা এবং এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা খুব বেশি জরুরি। যে হোয়াট উই আর লিভিং ফর, আমরা আসলে কেন বাঁচি, আমরা কেন মরে যাব, মরলে কোথায় যাব, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু স্টাডি করা দরকার। সেই জিনিসগুলো, আমরা কেন দুনিয়াতে আসছি, কেন চলে যাব, সেই জিনিসগুলো যেন আমরা একটু কনসিয়াসলি করি, সেই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে আমরা যে বিলিভ করতেছি, বিশ্বাস করতেছি, প্র্যাকটিস করতেছি, সেটা যেন আমরা জেনে বুঝে করার চেষ্টা করি, যাতে চোখ বন্ধ করে না করি, যাতে জেনে বুঝে করি, তাহলে এটা স্ট্রং হবে। আদারওয়াইজ সবসময় আমরা এটা শিখি থাকবো। এবং ওইটাই মনে হয় আলটিমেট সাকসেস ফ্যাক্টর, যে আমরা যে প্র্যাকটিসটা করছি, রিলিজিয়াস বিলিফ থেকে যে প্র্যাকটিস গুলো করছি, সেটা যাতে আমরা নিজেদের মতো ভ্যালিডেট করে তারপরে যেন করি, রাইট? এটা যেন কারো কথায় না করি, তাদের নিজের বুঝে স্টাডি করে তারপরে যেন করি। কারণ আমরা একটা পটল কিনতে গেলে, মাছ কিনতে গেলে, সবজি কিনতে গেলেও দেখে বেছে বাজারে কয়েক জায়গায় দেখে তারপরে করি। কিন্তু আমরা কোনো একটা ধর্মীয় কোনো একটা অনুষ্ঠান শুনলেই বিশ্বাস করে না ফেলে, ওইটা যাচাই বাছাই করে ভ্যালিডিটি, অথেন্টিসিটি দেখে তারপর ওটার দিকে মুভ করা উচিত এবং জানতে চেষ্টা করা উচিত যে আসলে হুইচ ইজ ট্রু, হুইচ ইজ নট, এন্ড why we are doing what, right? Then হচ্ছে আমাদের few other practice we need to have in our life. Like one is exercise. It's very important. এক্সারসাইজ কি করবে, আপনাকে মেন্টালি স্ট্রং করবে। ফিজিক্যাল শুধু স্ট্রং করবে না, মেন্টালি আপনাকে অনেক বেশি স্ট্রেস প্রেশার নেওয়ার জন্য আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়াবে। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে উই হ্যাভ এ হ্যাবিট অফ ডুইং রেগুলার এক্সারসাইজ। অ্যান্ড সেকেন্ড, থার্ড ইজ যে দ্যাট উই ট্রাই টু হ্যাভ এ book reading habit. Try to have a book reading habit. This is very important. Different type of books, irrelevant books পড়ার হ্যাবিটটা ভেরি ইম্পর্টেন্ট। যদি মনে হয় যে বই পড়তে আমাদের বই পড়ার অভ্যাস নাই, নতুন করে পড়তে সমস্যা, ইংলিশ পড়তে সমস্যা, দেয়ার আর সেভারাল লিসেনিং ওয়েবসাইটস, যেসব জায়গা থেকে সাবস্ক্রিপশনের বেসিসে বা ফ্রিও অনেক ক্ষেত্রে শোনা যায়। পুরো একটা বইয়ের সামারি 20 মিনিটে শোনা যায়। ব্লিঙ্কিস নামে একটা সার্ভিস আছে, যারা এরকম 20 মিনিটে, 25 মিনিটে, 15 মিনিটে পুরো বইয়ের সামারিটা আপনাকে শুনিয়ে দিচ্ছে। তো আপনার বই পড়ার অভ্যাস নেই, আপনি শোনার চেষ্টা করেন। সো ট্রাই টু টেক দিস থিংস ইন লাইফ। আই থিংক থিংস উইল বি বেটার। So that's all. This is the quote that I wanted to share. Happiness is new rich, inner peace is new success, health is new wealth, and being kind is new cool. So if we try to follow these, I think we'll be happy inside and we'll have a healthy and a prosperous life outside as well. Thank you very much for having patience and listening to my speech so far. So guys, if you have any question, I think I have taken too long time. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, please feel free.
আপনারা যদি কাইন্ডলি যদি কারো প্রশ্ন থাকে হাত তুললে ভালো হবে, তাহলে হয়তো আমরা ওয়ান আফটার অ্যানাদার মুভ করতে পারবো উইথ দ্য নেম। Otherwise, I will be closing the session soon, inshallah. I can see few old faces. Okay. Good. Yes, Mr. Sujan, Moniruজ্জামান সুজন ভাই বলেন। জি ভাইয়া, আচ্ছা, ফ্রেশারদের ক্ষেত্রে অনেক হয় যে অনেক কোম্পানি আসলে মানে নিতে চায় না, মানে ফ্রেশারদেরকে আসলে কেন জানি তারা করে আপনার মানে নিতে চায় না আর কি। এখন ওই ক্ষেত্রে নিজেকে কিভাবে উপস্থাপন করা যায়? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আসলে এটা আমার অ্যাড্রেস করা উচিত ছিল এটাতে। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। আমাদেরকে চিন্তা করতে হবে কি আসলে যে আমাদের এভাবে চিন্তা করতে পারা উচিত যে আমাকে যে জবে নিবে, আমাকে কি জব দেওয়ার জন্য আসলে আমাকে জব নিবে, নাকি আমাকে দিয়ে যেন একটা কাজ হয় সেই জন্য আমাকে নিবে? কোনটা বলেন? অবশ্যই ভাইয়া, আমাকে দিয়ে যে কোন একটা কাজ হয় এজন্য। রাইট, এক্স্যাক্টলি। সো আমাকে দিয়ে যখন একটা কাজ হবে তখন আমাকে সেই জবটা দেয়। সো তার মানে যে কাজটার জন্য নিচ্ছে ওইটার জন্য আমাকে এক লেভেলে রেডি থাকতে হবে, তাহলে আমাকে সে নিবে। এখন অনেক অর্গানাইজেশনে সিনিয়র লোক খোঁজে সময় বাঁচানোর জন্য, অনেক অর্গানাইজেশনে নতুন লোক নেয়, আবার নেয় না বা ডিসকারেজ ফিল করে, বা কারো কারো পলিসি আছে নেওয়ার জন্য। কিন্তু আমি বলবো যে আমরা যারা ফ্রেশার্স আছি তাদের ওই পজিশনটা, যে পজিশনটার জন্য আমি অ্যাপ্লাই করছি, ওই পজিশনটার জন্য নিজেকে প্রিপেয়ার করাটা খুব জরুরি। নিজেকে ওই জায়গাটাতে আমি কি ভ্যালু এড করতে পারবো সেই জিনিসটা প্রুফ করতে পারাটা জরুরি। অনেক অর্গানাইজেশন এখন যেটা করে, যখন ক্যান্ডিডেটের ওই আগ্রহটা, ওই ভ্যালু এড করার ক্যাপাবিলিটিটা দেখে, তখন অপরচুনিটিটা অনেক ক্ষেত্রেই তারা পায়। কিন্তু যখন একেবারেই কোনো বেসিক নিড যেগুলো থাকে সেগুলো যখন ফুলফিল করতে না পারে, তখন আসলে অপরচুনিটিটা দেওয়ার সুযোগ হয় না। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, গত পরশুদিন মনে হয় আমি একটা জব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি লিঙ্কডইনে, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজারের জন্য। তো ওখানে আপনার সিভিল থেকেও অ্যাপ্লাই করছে, তারপর লিটারেচার থেকে পড়া মানুষজন অ্যাপ্লাই করছে। আমি এখানে বলেই দিয়েছি যে অ্যাটলিস্ট 2 বছরের প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিন্তু আই এম গেটিং অ্যাপ্লিকেশনস ফ্রম এভরিওয়্যার এন্ড আই এম কিপ রিজেক্টিং ওয়ান আফটার অ্যানাদার। এখন they are actually not very serious about this, they are not actually taking seriously. তারা কিন্তু জব পোস্টও ঠিক মতো পড়তেছে না, রিকোয়ারমেন্টও ঠিক মতো পড়তেছে না, প্রিপারেশন তো দূরের কথা। সো এবং চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে যাচ্ছে। সো এই জায়গাটাতে আমাদের একটু কনসিয়াস হওয়াটা জরুরি। আমাদের কনসিয়াসলি স্টাডি করে তারপরে ওই জায়গাটাতে যাওয়া দরকার, এবং আমি কি ভ্যালুয়েট করতে পারি সেটা। আমি যখন ক্যারিয়ার আউটসোর্সিং শুরু করি প্রথম কাজটা আউটসোর্সিং এ পাওয়া তো খুবই কঠিন সবসময়ই, এখন আরো বেশি কঠিন হয়েছে, আগে কম্পারেটিভলি আরেকটু ইজি ছিল। তো তখন আমি একটা অ্যাপ্রোচ ফলো করতাম, যখন আমি জানি আমার কোনো কাজ নাই, সো আমাকে তো কেউ কাজ দিবে না। আপনি যেটা বললেন, এক্স্যাক্টলি যেটা বললেন যে আমি তো ফ্রেশার, তাহলে আমাকে কে জব দিবে? তো আমি যখন আউটসোর্সিং এ শুরু করি তখন আমিও তো ফ্রেশার, রাইট? আমার জিরো ইনকাম, জিরো রেটিং, তাহলে আমাকে কেন হান্ড্রেডস রেটিং বা অন্যদেরকে না দিয়ে আমাকে কেন দিবে? তখন আমি কি করলাম, আপনার সবগুলো জব অ্যাডভার্টাইজমেন্ট পড়া শুরু করে আমি দেখা শুরু করলাম কোনগুলো আমি বানাতে পারবো, কোন সলিউশনগুলো, ওয়েব ডেভেলপমেন্ট গুলো কোনগুলো আমি করতে পারবো সেটা দেখা শুরু করলাম। তারপর আমি সিমিলারিটি খোঁজা শুরু করলাম যে আচ্ছা এই ধরনের রিকোয়ারমেন্ট, এটা আমি পারবো, তাহলে এই ধরনের কাজ কয়টা আছে, দেখলাম যে এই ধরনের কাজ কিছু আছে। তখন যেটা আমি আপনার মনে হলো যে এটার ম্যাক্সিমাম করতে পারবো, 60, 70, 80% করতে পারবো, সেরকম একটা কাজ আমি বিড করার আগে নিজে নিজে প্রিপেয়ার করলাম। প্রিপেয়ার করে দেখলাম হ্যাঁ এটা ফুলফিল হয়েছে, তখন আমি তাকে মেসেজ করলাম যে দেখো আমি তোমার এই কাজটা করে ফেলেছি, মনে হয় আমি করে ফেলেছি, তুমি কি একটু দেখে ভ্যালিডেট করবা? যদি মনে হয় আমি করে ফেলেছি তাহলে আমাকে তুমি কাজটা দিও, আর নাহলে তো তোমার দিতে হচ্ছে না। দেন আই গট এ রেসপন্স যে হ্যাঁ ঠিক আছে, আই ওয়ান্ট টু চেক। কারণ দেখেন আমি তখন রেসে কিভাবে আগায় আসি, সে এখনো ডিসিশন নেয় নাই কাকে দিবে, একজনকে প্রসেসে চুজ করবে, ওই লোকটা কাজ শুরু করবে, তারপর সে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কাজ পাবে।
কিন্তু সে এর মাঝখানে একটা রেসপন্স পেলো, কেউ একজন বলতেছে যে তার এই কাজটা যেটা লঞ্চ করে, যেটা সে সার্ফেস করেছে তার প্রয়োজন, এটা একজন অলরেডি 70-80% করে ফেলেছে, সে কাজটা দেখাতে চাচ্ছে। এখন সে যে চাঁদ থেকেই আসুক আর যে গ্রহ থেকেই আসুক, সে কিন্তু এটা দেখবে না, সে দেখতে পাচ্ছে আমার কাজ করে ফেলেছে, দেখি তো। তখন কিন্তু রেটিংও দেখবে না, কিছুই দেখবে না সে। তখন সেটা দেখে আমি এই কাজটা পাই, মনে হয় প্রথমটা $150 একটা কাজ ছিল। So that's how I got the breakthrough and then it carried on. So that's how we have to prepare ourselves. আপনাকে দেখতে হবে জব অ্যাডভার্টাইজমেন্ট গুলো কি, জব অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে কি থাকে, তারপর আপনাকে সময় নিয়ে প্রিপারেশন নিতে হবে। রিলেভেন্ট কোশ্চেন গুলো কি থাকে, অনলাইনে সার্চ করলে কোশ্চেন পাওয়া যায়, ওগুলোর জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। যে অর্গানাইজেশনটাকে আপনি অ্যাপ্লাই করছেন ওই অর্গানাইজেশনকে রিসার্চ করে যেতে হবে, কে ইন্টারভিউ বোর্ডে আসতে পারে তাদেরকে একটু রিসার্চ করে যেতে হবে, তাদের প্রেফারেন্সেস কি থাকতে পারে সেগুলো একটু আপনাকে স্টাডি করে যেতে হবে। Then they will feel connected with you, then you will get the opportunity, otherwise it's always difficult. Hope you got my point. জি ভাইয়া, অনেক ধন্যবাদ। Thank you. Anybody else? অনেক লম্বা সময় নিয়ে নিয়েছি আপনাদের অনেক ধৈর্য। সো আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করব। We can wait 3 more minutes to see if there is any more question. আচ্ছা, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই, থাকলে তো অবশ্যই হ্যান্ড দিত। Thank you very much for being with us. Thanks everyone for joining. So please reach out to us if you need any help, any consult, any kind of things that you, yes, please. Jaber Nishad, Al Jaber Nishad, please বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ডেভঅপস বা ক্লাউড ইঞ্জিনিয়ার ওই ফিল্ডে হচ্ছে গিয়ে কাজ করার খুব ইচ্ছা। তো এখন অ্যাজ এ ফ্রেশার হাউ ক্যান আই প্রিপেয়ার মাইসেলফ, মানে কিভাবে হচ্ছে কি আমার প্রিপারেশন নেওয়া উচিত? বা you should এটাকে কি যেন বলে, you should give a blank check to every organization. ব্ল্যাঙ্ক চেক আপনি কিভাবে দিবেন, যে আমাকে যেটা ইচ্ছা সেটা করান, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, ইচ্ছা আপনাদের, দিলে দিবেন না দিলে নাই, give me an opportunity to work for few months for you. You should go like it. এটা কেন বলছি, কারণ you need the experience first. আপনার যখন 3 মাসের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, then actually you can tell somewhere else যে আমার 3 মাসের একটা এক্সপিরিয়েন্স আছে, আমি এই কাজ করতে পেরেছি। আপনার তখন আপনি কিন্তু তখন আপনার কথা বলার একটা জায়গা হবে। কিন্তু আপনার যদি সেই জিনিসটা, আপনি যদি এক্সপিরিয়েন্সটা না থাকে আর আপনি যদি ফর্মাল জব খুঁজতে থাকেন, বা আপনার প্রাইস নেগোসিয়েশন করেন, স্যালারি নেগোসিয়েশন করেন, এই জায়গাটা হচ্ছে আপনি যদি ওই ব্ল্যাঙ্ক চেক কোম্পানিগুলো দিয়ে দেন, you might get few not one, you might get few opportunities to try with. এবং 3 মাসের যে আপনার ইনভেস্টমেন্ট, এটা actually আপনার আসলে অনেক লম্বা ডোর খুলে দিবে আপনাকে। আপনি এই প্রশ্নের প্রেক্ষিতে আমি একটা উদাহরণ দিই। again I am not a rock star, I am exactly একেবারে মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, যেটা বলে স্টাডির ক্ষেত্রে আমি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে পড়তাম। তো আমি যখন ইন্টার্নশিপ শুরু করেছি, আই ডিডন্ট নো যে আমাকে ওরা রাখবে কিনা বা আমাকে পে করবে। আই ওয়াজ ওয়ার্কিং মহাখালী ডিএইচএস একটা কোম্পানিতে যাইতাম, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম, দ্যাট ইজ গুড কোম্পানি তো যাইতাম। সো আই ডিডন্ট নো, আমি 1 মাস 2 মাস ধরে কাজ করছি, শুধু যাচ্ছি অফিসে। আই ডিডন্ট আস্ক ফর মানি, আই ডিডন্ট টক অ্যাবাউট ইট, আই গট দ্য অপরচুনিটি টু ইন্টার্নশিপ, আই ওয়াজ জাস্ট ডুইং ইট। 3 মাস শেষে 2 মাস 20 দিন পরে দে গেভ মি 12,000 something, then again something. So that মানে somehow they calculated যে 3 মাসে 21,000 টাকা, মানে 7,000 টাকা করে দিল, কিন্তু এটা আমি পেয়েছি 2 মাস 20 দিন পরে, 2টা ভাগে। সো এটা কাইন্ড অফ ব্ল্যাঙ্ক চেক ছিল যে দ্যাট গাই ইজ নট আস্কিং ফর মানি, হি ইজ জাস্ট ওয়ার্কিং। সো ওকে, 2 মাস কাজ করে সে কিছু ভ্যালু অ্যাড করেছে। আউটসোর্সিং কোম্পানি যেহেতু, তখন $100 মানে $100 তো 7,000 টাকার মতো হইতো তখন। সো ওকে, সে 3 মাসে হয়তো $300 বা 3 মাসে হয়তো $600 আর্ন করেছে, ছোট ছোট কিছু কাজ করে বা আমাদের সঙ্গে একটু হেল্প করে। সো why don't I give them $100 per month, দিয়ে দিল। That gave me the breakthrough. Then I start moving from one place to another. You see? So first of all, even before you give the blank check, you also learn something, study something. Everything is open and YouTube অনেক কিছু আছে যেগুলো দেখে আপনি একটা বেসিক নলেজ গ্যাদার করতে পারেন, যেটা ওই জিনিসটা আপনার থাকা লাগবে, না হলে কিন্তু আপনাকে শুধু শুধু ওই অপরচুনিটি দিবেন। আপনি যখন আপনার নলেজ বেসটা প্রুফ করবেন, you know the theory, you didn't get the opportunity to work hands on, that's why you don't have the hands on experience. Then আপনার নলেজ থাকলে এবং আপনি ব্ল্যাঙ্ক চেক দিলে, you will get the opportunity to work for a couple of months. Then I
that will be your investment এবং এটা you'll be able to sell it somewhere else যে আপনার এই 3 মাসের এক্সপেরিয়েন্স you got my point yeah জি ভাইয়া থ্যাংক ইউ okay thank you yes Abdullah Alimon please ভাই বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফার্স্ট অফ অল বলতে চাই যে এত সুন্দর একটা সেশন করেছেন, আমাদের সকলের জন্য অনেক উপকারী হবে এবং আমি স্টুডেন্ট হিসেবে আমার জন্য অনেক অনেক বেশি উপকার হবে। আমার কোশ্চেন হচ্ছে এই আমি কোনো যদি আল্লাহর রহমতে কোনো জব বা ইন্টার্নে এনরোল করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে নতুন একটা এনভায়রনমেন্টে নতুন ভাবে যাওয়ার পরে কিভাবে আর কি আমি নিজেকে সুন্দরভাবে গঠন করতে মানে রিপ্রেজেন্ট এবং কি স্কেল করে তুলতে পারি। আমি একটা জিনিস ভেরি গুড কোশ্চেন আমি এই ব্যাপারটাতে আমি সরাসরি ওই এই জন্য বলেছি আমি যদি আপনাদের সঙ্গে আরো বেশি কথা বলতে পারতাম হয়তো আমি আরো কিছু ইনসাইট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। এই একটা বিষয়ে আমি জেনেরিক একটা আনসার দিই, সেটা হচ্ছে স্টে আউট অফ অ্যাজাম্পশনস। যে কোনো বিষয়ে ডু নট অ্যাজিউম এনিথিং অ্যাবাউট এনিথিং। ওকে, অ্যাজাম্পশন অলওয়েজ আপনাকে যেটা দিবে, যে অ্যাজাম্পশন করবেন আপনি কোনো একটা সিচুয়েশনের বেসিসে বা কারো ব্যাপারে, সেই জিনিসটাকে আপনাকে ভুল একটা অ্যাজাম্পশন আপনি করতে পারেন। সেজন্য আমাদের উচিত হবে ক্লিয়ারলি জিজ্ঞেস করে ফেলা। আপনি যেখানে ঢুকতে যাচ্ছেন কোন একটা অর্গানাইজেশনে যদি হয়, আপনি ওখানে যে কন্টাক্ট পারসন আছে তাকে সরাসরি জিজ্ঞেস করেন যে ভাই আমার কাছে আপনাদের এক্সপেকটেশন কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি তো ভাই নতুন, আমি তো বুঝতে পারছি না, আমাকে একটু বলেন আমার কাছে আপনাদের এক্সপেকটেশন কি কি চান, আমি কি করলে আপনারা খুশি হবেন বা আমার কি করণীয় এখানে। আমি একটু এক্সপেকটেশনটা যদি আমাকে বলেন তাহলে আমার জন্য উপকার হবে, আমি ওইভাবে নিজেকে প্ল্যান করতে পারবো না। আদারওয়াইজ আমি আপনাদের হয়তো এক্সপেকটেশন মিট করতে পারবো না। আমি যদি আগে থেকে এক্সপেকটেশনটা জানি আমি আপনাদের এক্সপেকটেশন মিট করার সর্বোচ্চ চেষ্টা করতে পারবো। দ্যাটস হাউ ইউ ক্যান আস্ক। সো আমি এই জন্য আপনাকে ইন জেনারিক একটা বললে সব জায়গায় জিনিসটা ওয়ার্কআউট নাও করতে পারে। আপনি যদি একটা ডিফেন্সের একটা অর্গানাইজেশন যান, তাদের জন্য যে এক্সপেকটেশন থাকবে, আপনি যদি একটা স্টার্ট আপে যান তাদের এক্সপেকটেশন ডিফারেন্ট হবে। সো আপনি কর্পোরেটে গেলে ডিফারেন্ট হবে, এডুকেশন সিস্টেমে গেলে ডিফারেন্ট হবে, সো এক একটার জন্য ডিফারেন্ট হবে। সো আপনি যে অর্গানাইজেশনে যাচ্ছেন তাদেরকে ওপেনলি জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদের এক্সপেকটেশন বলেন কাইন্ডলি, মানে প্লিজ আমাকে হেল্প করেন, আমি তো নতুন, আমি জানি না, সো আমাকে একটা জানান, আই উইল ট্রাই মাই বেস্ট টু ফিল দ্যাট আপ। আর যখনই আমি কোনো সমস্যায় পড়বো আমি কিন্তু ভাই জিনিসটা একটু জিজ্ঞেস করে নেব। দে উড লাভ ইট, বিলিভ মি, দে উড লাভ ইট। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংকস। আবার বলতে চাই যে মানে লাস্টে আপনার এই যে প্রেজেন্টেশন স্লাইডের লাস্টেরটুকু অনেক শুনছে, মানে আপনার সবকিছু আই এম ইমপ্রেসড। Okay, thank you very much. Jazakallah khairan. Thank you, Imon. Anybody else? আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, অলরেডি আমাদের আসলে আমি আরেকটু আগে আমার কথাটা শেষ করা উচিত ছিল। সরি, মাই লিমিটেশনস এগেইন। আমি আসলে একটু আর্লি শেষ করতে পারলে আপনাদের সঙ্গে একটু লম্বা সময় ডিসকাস করা যেত। আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন শেষ করব ইনশাআল্লাহ। আর ফিল ফ্রি, হ্যাঁ, রিচ আউট টু ফুয়াদ, মুসিনা, আমাদের যারা আছেন হেল্প করছেন, রিচ আউট টু মি অ্যাজ ওয়েল। আমি যদি সময় দিতে না পারি, কোনো রেসপন্স করতে না পারি, আই উইল ট্রাই টু কানেক্ট উইথ আওয়ার ডিয়ার কলিগস যারা এই জায়গাটাতে আপনাদের আরো হেল্প করতে পারবে মেবি টাইম টু টাইম। সো ফিল ফ্রি and let's keep every one of us in our prayers. Okay, so আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। মেবি আমাদের কোনো প্রশ্ন নাই। সো হোপফুলি জি জিনিয়া বলেন জিনিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কিভাবে বুঝবো যে আমি কোন ক্যারিয়ারটা বেছে নিব বা কোন ট্র্যাকটা আমার জন্য, মানে আমি কিসে ভালো বা আমি কিসে প্যাশনেট, বা আমি কিভাবে আসলে আমার ক্যারিয়ারটা চুজ করতে পারি, মানে কোন জিনিসটাতে আমার স্ট্রেংথ আছে সেই জিনিসটা আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি যদি আমাদের ট্রেন্ড নিয়ে একটু বলতেন যে আমাদের নেক্সট কোন ট্রেন্ডটা চলছে বা ভবিষ্যতে কোন ট্র্যাকটাতে গেলে আসলে মানে কোন জিনিসটার এখন
হাইপ চলছে? আচ্ছা, হাইপ চলছে না। আমি ভেবেছিলাম যে প্রশ্ন সব কমন পড়েছে, আমি ভালো উত্তর দিতে পারছিলাম। এই প্রশ্নটা আমার জন্য একটু ডিফিকাল্ট। এই প্রশ্নটা এই জন্য ডিফিকাল্ট যে এটার আসলে এটার স্ট্রেট আনসার দেওয়া খুবই ডিফিকাল্ট, যে আসলে কোন ট্রেন্ডটা আপনাকে বলবো যে এটা আপনি ফলো করেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা জেনেরিক রুল বলবো দ্যাট ইউ ক্যান ট্রাই টু ফলো। ফার্স্ট অফ অল ট্রাই টু লিস্ট ইট ডাউন, যে কোন জিনিসগুলোকে আপনাকে ইনার পিস দেয়, কোন জিনিসগুলো করে আপনি শান্তি পান। এটা ইট ক্যান বি এনিথিং, ডোন্ট ট্রাই টু রিলেট উইথ ইউর জব অর টেকনোলজি অর এনিথিং। ধরেন কথার কথা বলছি, আপনি গাছ লাগিয়ে গাছের বাগান করে আপনি যে তৃপ্তি পান, এই তৃপ্তি আর কোথাও পান না। অথবা আপনি পাখি পালন করে পাখি পুষে যে মজাটা পান, এই শান্তিটা আর কিছুতে পান না। অথবা কাউকে ডোনেট করে আপনি যে শান্তিটা পান, এইটার সঙ্গে আর কোনো কিছু কম্পেয়ার চলে না। ওইটা আপনি একটু লিস্ট ডাউন করার চেষ্টা করেন। তারপরে চেষ্টা করেন এইটার আনুষঙ্গিক কি ধরনের কাজ আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেটা দিয়ে ম্যাচ করে আপনি কোনো জবে ল্যান্ড করতে পারেন কি। এখন যদি টেকনোলজি হয়, তো সব ক্ষেত্রে ওই টেকনোলজিটাকেও কানেক্ট করা সম্ভব। সো এটা হচ্ছে ইন জেনারেল আপনি কোন দিকে গেলে ভালো হবে, আপনি কোনটাতে ভালো সেইটা বা আপনার কি করা উচিত, সেটার জন্য আপনি যদি ফার্স্ট এভাবে খোঁজেন যে আপনি কোন জিনিসটা পছন্দ করেন করতে, কোন জিনিসটাকে আপনাকে শান্তি দেয় করতে, আপনি স্বস্তি পান, করে আনন্দ পান, সেটা শুড বি গেট ফার্স্ট প্রেফারেন্স। তারপরে আপনাকে দেখতে হবে যে যদি অলরেডি আপনি বেশ কিছু স্টাডি করে থাকেন, এক্সপ্লোর করে থাকেন, ওইখানে আপনি কোনটাতে ইন্টারেস্ট পেয়েছেন সেটার মধ্যে একটা ম্যাচ করার চেষ্টা করতে হবে। যদি এখন সেটাও করা হয়ে না থাকে, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই আউট ফিউ অফ দিস স্টাফ। যে আপনি কি অ্যালগরিদমে খুব ভালো, আপনি কি ডেটা স্ট্রাকচার অনেক এনজয় করেন, আপনি কি ডেটাবেস ডিজাইন অনেক এনজয় করেন, আপনি কি নেটওয়ার্ক অনেক এনজয় করেন, নেটওয়ার্ক সিকিউরিটি অনেক এনজয় করেন, আপনি কি ডেপ্লয়মেন্ট সিআইসিডি পাইপলাইন অটোমেট করে এগুলো এনজয় করেন, আপনি কি কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্ট করাটা এনজয় করেন, টেস্ট অটোমেশন এনজয় করেন, ম্যানুয়াল টেস্ট এনজয় করেন, কোঅর্ডিনেশন এনজয় করেন, টিমকে গাইড করা, মেন্টর করা সেটা এনজয় করেন, এক্সটার্নাল ইন্টারনাল কমিউনিকেশন এনজয় করেন। এই ধরনের যখন অনেকগুলো আপনি প্রশ্ন নিজেকে করবেন, আপনি পেতে পারেন দুই একটা জায়গায় যে জায়গাগুলো আপনি এনজয় করেন। তার যে জায়গাটা আপনি এনজয় করেন মনে করেন, সেটা যদি আপনি এখন কাঁচা হনও, আপনি একটু সময় দিলে ওটাতে সবচেয়ে ভালো করবেন। সো দ্যাটস হাউ উই ক্যান ফিগার আউট যে আপনার কি করা উচিত। আর ট্রেন্ডের যদি কথা বলেন, আসলে এই যে বললাম এটার আসলে কোনো রাইট আনসার নাই, আমি অনেক কিছুই জানি না, দুই তিনটা কথা বললাম। আসলে আমি টেকনোলজিক্যালি যতটুকু আমার লেটেস্ট টেকনোলজি সম্বন্ধে নলেজ থাকার কথা পুরোপুরি ওগুলো সবকিছু আমার নাইও এখন। তবে যেই ট্রেন্ডটা খুব বেশি চলছে সেটা হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? কিন্তু এগুলোর খুব হাইপ চলছে। এখন এখানে যে আপনার ক্যাভিয়ারটা সেটা হচ্ছে হাইপ অনেক চলছে, কিন্তু সেই অনুপাতে জব নাই। সো হাইপ আর জব দুইটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট। ওকে, হাইপ কিন্তু সব মেশিন লার্নিং এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় এমএল এআই শুনবেন, কিন্তু জব পোস্টের বেলায় যদি যান তাহলে দেখবেন যে খুব কম জব পোস্ট আছে, এবং থাকলেও এক্সপিরিয়েন্স লোকজন চাচ্ছে, কারণ ওগুলো আসলে একটু ইনডেপথ রিসার্চ ওরিয়েন্টেড কাজ। ওগুলোতে রিসার্চে যারা আছে তারা সাধারণত এগুলোতে মুভ করে। তারপর সামনে ট্রেন্ড হিসেবে দেখাই যাচ্ছে যে ব্লকচেন ডোমিনেটিং হবে মনে হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি তো অলরেডি আছে, এনএফটি ইজ ভেরি পপুলার। সো দিজ আর দ্য ট্রেন্ড অ্যাকচুয়ালি মুভিং ফরওয়ার্ড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ডোমিনেট করছে সেটা তো দেখতেই পাচ্ছেন। মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আসলে নট ফিউচার এনিমোর, দিজ আর প্রেজেন্ট। উই ফিল ইট অর নট, দিজ আর প্রেজেন্ট অলরেডি। সামনে যখন আমাদের দরজায় এসে টোকা দিবে রোবট, তখন আমরা ফিল করবো যে ও চলে আসছে, কিন্তু এই রোবটটা কিন্তু আরো 20 বছর আগে বা 10 বছর আগে থেকে প্ল্যান হয়েছে, ডেভেলপ করেছে। সো দ্যাট ইজ গোয়িং অন অলরেডি। ইউ ক্যান সি যে ভার্চুয়ালি বটগুলো অ্যাভেলেবল, কয়েকদিন পর ফিজিক্যালি বটগুলো সামনে আসবে। এই হচ্ছে ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার সুন্দর উত্তরের জন্য আর আপনার সুন্দর একটা সেশনের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Walaikum assalam. Thank you very much. Thank you very much. It would not be possible if you guys would not be patient enough. এবং আপনারা যদি এটা পার্টিসিপেট না করতেন তাহলে বিশেষ করে মুহসিনা, ফুয়াদ, তাদের পুরো পরিশ্রমটাই বৃথা যাইতো। They have worked, they have did a tremendous job. Fuad did a very hard work to bring everybody together. So thank you again, Fuad, মুহসিনা। I can see গাজী শিফাত, আমাদের অনেক মেম্বার দেখেছি জয়েন করেছে। সো গাইজ, আপনাদের জন্য ম্যান্ডেটরি ছিল না, শুধু জয়েন করলে কোনো এটার জন্য বোনাস নাই, বাট স্টিল থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং।
and encouraging us. থ্যাংক ইউ ভাইয়া, বাট আসলে আপনার মতো একজন টেকনোলজি ফিল্ডে ফাদার ফিগারের সাথে সবসময় মানে আপনার কাছ থেকে যে কোনো উপদেশ নেওয়াটাই হচ্ছে খুব লাকি ফিল করি আমি পার্সোনালি। তো যেখানেই আপনার কোনো সেশন থাকে আমি ট্রাই করি যে যতটুকু সম্ভব পার্টিসিপেট করার, এটা হচ্ছে আমার একদম পার্সোনাল একটা জিনিস। তো আমি আজকে হচ্ছে এখানে থাকাটা হচ্ছে আমার জন্য খুবই ইনফরমেটিভ ছিল, যদিও এটা একদম ফ্রেশারদের জন্য, কিন্তু অনেক কিছু জানতে পারছি। বিশেষ করে হচ্ছে এখনকার ফ্রেশাররা মানে তারা কি নিয়ে কাজ করবে বা তাদের এখন চিন্তা ভাবনা কি, এটা একটু জানার ইচ্ছাও ছিল আমার। তো ওটা একটা জিনিস আর কি। বাট খুবই হচ্ছে ফ্রুটফুল একটা ডিসকাশন ছিল আজকে, আর ভালো লাগছে খুব। Thank you very much, Shifat. You are a rock star again. What you do very best, inshallah, so far. So thank you very much for your very kind words. You are kind enough. Thank you again. আর কারোর প্রশ্ন যদি না থাকে we can wrap it up. Yeah. Sure. So সাকিবুল, sorry ভাইয়া ইন্টারাপ্ট করলাম একটু। This is Fuad. সাকিবুল আনোয়ার ভাই কোশ্চেন করেছিলেন যে এই সেশনটা আবার হবে কিনা। ডেফিনেটলি দিস সেশন উইল গো অন। আমরা রুটিন বেসিসে এটা করার চেষ্টা করব, মেবি উইথ আ ডিফারেন্ট টপিক, উইথ আ ডিফারেন্ট এজেন্ডা। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং, এন্ড I have to say thank you so much হাসান ভাই, যে আসলে you are actually মানে এত বিজি শিডিউলে আপনি যেটা করছেন ফ্রেশারদের জন্য, বা এটা আসলে ভেরি মানে আই ওপেনিং ফর আস, যে আসলে এটা করা যায় একটা পজিশনে থেকেও। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার কাছ থেকে শেখার আছে। আপনি ফ্যামিলি প্রোগ্রামের মাঝখানে থেকে যে এত বড় ইভেন্ট অ্যারেঞ্জ করে ফেলছেন, এটা আপনার কাছ থেকেও আমাদের শেখার আছে। ফ্যামিলি প্রোগ্রামে থাইকাও আপনি ইভেন্টটা এত সুন্দরভাবে অর্গানাইজ করছেন, সবাই আপনি টাইমলি, আমার মতোই আমার আগে জয়েন করেছেন। So I was surprised as well. So I have many things to learn from my colleagues as well. আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। Thank you very much. Thank you, kind words ভাই. Thank you so much everyone for joining. We will definitely let you know about the next session. Please make sure to follow Hasan bhai or me or our Shadin Lab page on LinkedIn or Facebook. Definitely we will get updated about the next session time and schedule, everything. So thank you so much for joining again. Thank you again. Allah Thank you. Hafiz. Allah Hafiz. Jazakallah khairan. Assalamu alaikum wa rahmatullah.